শুভ সকাল। যমুনা টেলিভিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে এই বিশেষ নাগরিক সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে শুরুতেই জানাতে চাই এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও, ইউএনডিপির ইলেকটোরাল প্রজেক্ট ব্যালট অ্যান্ড রিপস ও দি এশিয়া ফাউন্ডেশন। এবং আজকে আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি তৌহিদ হোসেন। আজকে আমরা কথা বলবো ভোট ও ভোটারের নিরাপত্তা নিয়ে। আমি যদি একটু পরিসংখ্যান দিয়ে বা পর্যবেক্ষণ দিয়ে শুরু করি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 2026-এর একটি জনমত জরিপ বলছে দেশের একটি বড় অংশ বা নাগরিকদের একটি বড় অংশ এখনও ভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এবং এই ভোটের নিরাপত্তার উদ্বেগ শুধুমাত্র সহিংসতা যে কেন্দ্র করে সেটি নয়, বরং তারা বলছেন যে ভোট দিতে গেলে কোনো বাড়তি চাপ আসবে কিনা, ভোট কেন্দ্রে গিয়ে নিজের মত প্রকাশটা আসলে ঠিকমতো করা যাবে কিনা, এবং ভোট দেওয়ার পর সেটির কোনো মূল্য থাকবে কিনা সেটি নিয়েও তাদের ভিতরে নানা ধরনের দুশ্চিন্তা কাজ করছে। সেসব প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। অন্যদিকে নাগরিকদের প্রত্যাশা খুবই স্পষ্ট, ভোট যেন ভয় না হয়, সেটি যেন একটি অধিকার হিসেবে এবার অনুভূত হয়, সেটি এবার তাদের মূল আশা। এবং এই প্রশ্নগুলোই নিয়ে আজকে আমরা আমাদের সংলাপকে সাজিয়েছি। এবং এটি শুরু করার আগে শুরুতে আমরা আজকে যারা আমাদের অতিথি আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমি শুরুতেই আমার পাশে দেখতে পাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন সিসিলকে। ক্যাথরিন, ওয়েলকাম টু যমুনা টেলিভিশন এগেন। আমি তার ঠিক পাশেই দেখতে পাচ্ছি ইউএন ইলেকটোরাল সাপোর্ট প্রোগ্রামের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার আন্দ্রেস কাস্তেলো। আন্দ্রেস, ওয়েলকাম টু যমুনা টেলিভিশন টু ইউ অ্যাজ ওয়েল। আমার ঠিক বাম দিকে আছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মুখ্য পরিচালক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল আলিম পিএইচডি, তিনি আমাদের সাথে আছেন। আমার ডান দিকে আছেন বিএনপির গবেষণা ও পর্যবেক্ষণ টিমের সদস্য এবং ডেমোক্রেসি ড্যাশ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাল মামুন। আমার সাথে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুর রব। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা, এবং আমাদের সাথে আছেন জিনিয়া কবির সূচনা, সিনিয়র রিপোর্টার চ্যানেল 24। আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দেবেন কিছুক্ষণের ভিতরে আমরা আশা করছি, কিন্তু তার আগে আমরা এই যে আয়োজনের মূল আয়োজন, যেখানে আমরা শুরু করতে চাই আসলে ক্যাথরিন সিসিলকে দিয়ে, এবং সেখানে আমরা জানতে চাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যে সাম্প্রতিক জরিপ সেখানে আসলে কী কী ধরনের পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে সেটি নিয়ে আমি শুরুতেই ক্যাথরিন সিসিলকে আমন্ত্রণ জানাবো। ক্যাথরিন সিসিল, আই উড লাইক টু ওয়েলকাম ইউ ফর ইউর ওপেনিং রিমার্ক। Can you please switch on your microphone? Yes, thank you. Thanks to Jamuna TV for hosting us. Thanks to all of you senior political leaders and experts for joining us today for this important dialogue. Special thanks to the UK Foreign, Commonwealth and Development Office and the Asia Foundation for their support of the Bangladesh Strengthening Political Accountability for Citizen Empowerment project, which enables Democracy International to support political parties to strengthen their internal democracy and inter-party cooperation and harmony. And special thanks to the UN electoral projects, the ballot and drip projects, for their support. Democracy International is organizing a series of dialogues to highlight the top priorities and expectations of citizens. These dialogues provide political leaders with a unique and timely opportunity to present their policies and plans, and a platform for expert analysis and recommendations to help the parties make their plans more realistic and impactful. Today, our 8th dialogue in the series highlights citizen concerns on election security. Democracy International's opinion polls show that security is the top priority of the citizens of Bangladesh, and 92% don't want to vote for candidates engaged in violence. Violence is also considered the top deterrent to voter turnout. A peaceful atmosphere benefits all political parties. We have observed some violent incidents around the country over the past few weeks between followers of competing candidates. I note also that our conversation takes place at a time when many voters still have not decided which party to support in the election. Our January poll showed that 27% had not decided on their choices. In addition to the government role to provide police and law enforcement, citizens also look to the parties to learn how they will promote a
peaceful election day. Thus, political actors engaging in violence are diverting critical swing voters away from the polls and away from their candidates. This dialogue offers political party representatives an opportunity to share their plans at a critical time when many voters have real concerns about the election and a significant number of voters are still making their decisions about the ballot box. We will also hear feedback from our expert guests. Addressing these problems will be very challenging, involving a range of approaches. Even though our time is limited, it will be useful to hear about specific plans from each party, as well as specific feedback from our other guests. One final note, I am fortunate to have an interpreter today, and I will use my phone to see your comments. If you see us looking at our phones, please be assured that we are listening to the discussion. Onek Dhanobad. থ্যাংক ইউ ক্যাথরিন ফর ইউর ওয়ান্ডারফুল ওপেনিং রিমার্ক। আমরা এবার আলোচনাটা শুরু করতে চাই, এবং আলোচনাটা শুরু করতে গেলে আমি আব্দুল আলিম আপনাকে দিয়ে শুরু করি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জরিপের রেফারেন্সটি নিয়ে যদি আমি কথা বলি, ক্যাথরিনও যেটি বলছিলেন যে যেসব প্রার্থী সহিংসতার সাথে জড়িত তাদেরকে ভোটাররা ভোট দিতে চান না, এবং ভোটাররা নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা নির্বাচন পর্যবেক্ষণের, এই অনিশ্চয়তা নিশ্চয়ই হঠাৎ করে তৈরি হয়নি, এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। এখনকার এক্সপিরিয়েন্স বা আপনি কোনো ধরনের চেঞ্জিং প্যাটার্ন দেখতে পাচ্ছেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভোটের কোন প্রক্রিয়ার কারণে বা ভোটারদের বা প্রার্থীদের বা রাজনৈতিক দলগুলোর কোন ধরনের প্রবণতার কারণে আসলে এই অনিশ্চয়তাগুলো তৈরি হচ্ছে, আপনি এই সমস্যাকে কিভাবে ডিফাইন করবেন? ধন্যবাদ। নিরাপত্তার অভাবে মানুষ ভোট কেন্দ্রে যে যায় না বা ভোটার টার্ন আউট কমে যায়, এটা একটা কমন একটা প্র্যাকটিস সারা দুনিয়ার। এটা শুধু বাংলাদেশ না, সারা দুনিয়াতেই ঘটে। আমি যদি সাহারান আফ্রিকাতে যাই, এখানে অনেক এক্সাম্পল আছে যেখানে এই যে নির্বাচনের যে নিরাপত্তার বিষয়টা, মানুষ যখন অনিরাপদ বোধ করে তারা কেন্দ্রে যায় না, ভোট দিতে যায় না, অথবা কোনো না কোনোভাবে তারা প্রতিবাদ করে। সম্প্রতি বসনিয়া হার্জেগোভিনাতে 2020 সালে একটা ইলেকশন হয়েছিল, সেখানেও এরকম একটা চিত্র আমরা দেখতে পেয়েছিলাম যে নিরাপত্তার অভাবে অনেক মানুষ কেন্দ্রে যায় নাই। সো এটা কমন। এখন প্রশ্ন হচ্ছে কেন যায় না। আমি যখন ভোটার, অ্যাজ এ ভোটার ইলেকশন ভোট কেন্দ্রে যাব, তখন আমি চিন্তা করব যে আমি কতটা সিকিউরড, আমি আমার বাড়ির থেকে যে কেন্দ্র পর্যন্ত যাব এই রাস্তাটা আমার জন্য কতটা সিকিউরড, আমি রাস্তায় কোনো হামলার শিকার হব কিনা, এবং আমি ভোট কেন্দ্রে যাব আমি ঠিকমতো ভোট দিতে পারবো কিনা, আমার ভোটটা আমি যে প্রার্থীকে বা যে প্রতীকে দিতে চাই সেটা আমি দিতে পারবো কিনা, এবং আবার ভোট দেওয়ার পরে কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি আসতে পারবো কিনা। এই জিনিসগুলো অ্যাজ এ ভোটার আমরা প্রত্যেকে ভাবি। যখন আমি দেখি যে এই জিনিসটা আছে, অর্থাৎ এটা এনশিওর করার মেকানিজম আছে, ব্যবস্থা আছে, তখন কিন্তু ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। বিশেষ করে বাংলাদেশে আপনি যদি দেখেন যে ইলেকশনগুলো ক্রেডিবল ছিল, বিশ্বাসযোগ্য ছিল, সেখানে ভোটার টার্ন আউট কিন্তু অনেক বেশি ছিল, অর্থাৎ সেখানে একটা সিকিউরড একটা পরিস্থিতি বিরাজ করেছিল। এখন এবার যেটা হতে পারে, মানে যখন এবারের কথা আমি বলছি না, এটা যখন হয় এরকম ঘটনা, তখন টার্ন আউট কমে যায়, একটা ইম্প্যাক্ট। আর দ্বিতীয় ইম্প্যাক্ট হচ্ছে অনেক বাতিল ভোট হয়। অর্থাৎ ওই যে আমাদের যে সার্ভেটা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সার্ভেটা, যে অনেক মানুষ যারা যে প্রার্থীরা সহিংসতার সঙ্গে জড়িত তাদেরকে ভোট দিবে না। তার মানে কি, হয়তো তারা কেন্দ্রে গিয়ে কাউকে ভোট নাও দিয়ে চলে আসতে পারে। যদিও আমাদের এবারে যে নির্বাচনী আইন, নো ভোটটাকে ইউনিভার্সাল করা হয় নাই, অর্থাৎ সব আসলে নো ভোট নাই, যেখানে শুধু একজন প্রার্থী সেখানে নো ভোটটা থাকবে। বাট তারপরেও তারা অনেকেই যে কাজটা করবে, তারা একাধিক প্রার্থীকে হয়তো ভোট দিয়ে চলে আসবে, অর্থাৎ ভোটটা বাতিল হবে, এটা প্রতিবাদ করবে, এটা করতে পারে। আর টার্ন আউট যখন কমে যায়, তখন কিন্তু নির্বাচনের যে ক্রেডিবিলিটি, ইন্টিগ্রিটি, সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন ওঠে। এটাও খুব সাধারণ বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা হঠাৎ কিনা। না, এটা হঠাৎ না। আমরা যে 14 সাল থেকে আসি, 14, 18, 24 কী হয়েছিল আমরা সবাই জানি, আমি ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু কালচারটা তখন থেকে শুরু হয়েছিল। আমি যদি শুধু বলি যে 14 সাল, তখন কিন্তু মানুষ কেন্দ্রে যাওয়ার প্রয়োজনই মনে করে নাই। যে কয়েকটা আসন নির্বাচন ছিল, তারা ভেবে নিয়েছিল বা ধরে নিয়েছিল যে এটা একটা অর্থহীন নির্বাচন, কারণ কে ক্ষমতায় যাচ্ছে এটা আমরা সবাই জানি, এই কারণে তারা কেন্দ্রে যায় না। এবং এটা আবার 18-24 সালে কন্টিনিউ করেছে। বাট একটা পরিবর্তন অ্যাটলিস্ট আমরা আশা করেছিলাম যে এই যে জুলাই গণঅভ্যুত্থান, তারপর একটা পরিবর্তন আসবে। এবং এটা একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের 4.5 কোটি ভোটার ফার্স্ট টাইম ভোটার, অর্থাৎ তারা জীবনে ভোট দিতে পারে না, তাদের বেশিরভাগ। সো তারা যদি ভোটিং রাইটসটা এক্সারসাইজ করে, তখন কিন্তু আপনার টার্ন আউট বাড়বে, কেন্দ্রে যাওয়ার প্রবণতা বাড়বে, তখন হয়তো তারা ওই যে নিরাপত্তার বিষয়টা, এটাও তারা বিবেচনায় নেবে।
এখন আব্দুল আলম, আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে এবারে নির্বাচনকে কেন্দ্র করে তো আসলে অনেক ধরনের প্রত্যাশা রয়েছে। যেই ভয়ের কথা আপনি বলছেন, যা ভোটারদের প্রতিবাদের কথা আপনি বলছেন যে তারা হয়তো ভোটটা বাতিল করে দিবে বা ভোটটা না দিয়ে চলে আসবে, এই মুহূর্তে আমরা সমাধানের কথা যদি বলি, কোন এক্সাক্ট সলিউশনটা এই মুহূর্তে দরকার? আমাদের আসলে মানে শুরু থেকে কিন্তু একটা কনসার্ন ছিল যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবারে নির্বাচনের জন্য অন্যতম বড় একটা চ্যালেঞ্জ, এটা শুরু থেকে ছিল। এবং আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার উনি একাধিকবার বলেছেন মিডিয়ার সামনে, যেটা বড় চ্যালেঞ্জ। বাট এইটা আমরা আসলে কিছু মিস্টেক করেছি। বিফোর আমি যদি একটু মানে কী করণীয় তা যাওয়ার আগে, ভুলটা হচ্ছে সাধারণত বাংলাদেশে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে কয়েকটা স্টেপস নেওয়া হয় এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য। একটা হচ্ছে যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য একটা ড্রাইভ দেওয়া হয়, এটা একটা কমন। বাট এবার এই জিনিসটা ছিল না। 2 হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য তফসিলের আগে কাজটা করা হয়, এবার তফসিলের আগে কাজটা করা হয় নাই। 3 হচ্ছে সাধারণত তফসিলের আগেই যাদের কাছে বৈধ অস্ত্র আছে তাদেরকে বলা হয় থানায় অস্ত্র জমা দিতে, কিন্তু এই কাজটা করা হয়েছে এবার এই কয়েকদিন আগে, তফসিলের আগে না। সো এইখানে, এবং যেহেতু জুলাই মুভমেন্টের সময় থানার থেকে অনেক অস্ত্র লুট হয়েছে এবং আমরা জানি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো হয়তো উদ্ধার করা সম্ভব নয়, এটা একটা রিস্ক থাকতে পারে। বাট মনে হয় যে একটা কম্প্রিহেন্সিভ ড্রাইভ দরকার ছিল, একটা মানে আমি যেটা আমার ভাষায় বলি যে একটা সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার ছিল, যে জিনিসটা অভাবে আমি দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে সময়টা আছে, খুব বেশি সময় নাই, করণীয় কি আমাদের সামনে? একটা হচ্ছে যা করা হয়েছে এই নির্বাচন নিরাপত্তার সাথে, এটার মধ্যে সমন্বয় করা, মানে আপনার সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব যারা আছে তাদের মধ্যে একটা সমন্বয়, এবং সমন্বয়টা হতে হবে খুব ইফেক্টিভ, শুধু কাগজে কলমে থাকলে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে যা কিছু ঘটবে ছোটোখাটো ওইটা অ্যাড্রেস করা। ধরেন ছোট্ট একটা সহিংসতার ঘটনা ঘটলো, ওইটাকে অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করে জনগণকে আবার জানাতে হবে, যাতে জনগণের মধ্যে ওই ভয়টা কেটে যায়। আপনি শুধু কাগজে কলমে করে রেখে দিলেন ফাইলের মধ্যে অ্যাড্রেস করে, তা হবে না। কারণ আমি যেটা সবসময় বলি, ইলেকশন বিলংস টু দ্য পিপল। কাজে জনগণকে আপনার জানাতে হবে যে এই ঘটনা ঘটেছিল, আমরা এইভাবে অ্যাড্রেস করেছি, আপনাদেরকে জানালাম, যাতে করে জনগণের মধ্যে এক ধরনের ওই যে ভয়টা ওইটা কেটে যায়, যাতে করে তারা ভোট কেন্দ্রে যায়। সো এই কাজগুলো খুব ভালো করে করতে হবে। থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে যারা এই আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তাদের কাছটাকে মনিটরিং করা। ভারতে ইলেকশনের সিকিউরিটি যারা থাকে তাদেরকে ইলেকশন কমিশন তাদের কাজ অবজার্ভ করার জন্য পুলিশ অবজারভার নিয়োগ দেয়, যে তারা কীভাবে কাজ করতেছে। সো এরকম কিছু মেকানিজম আমাদের দরকার। আমি এখানে থামতে চাচ্ছি এই অবস্থায়। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আলম, আপনার পর্যবেক্ষণগুলো শুনলাম। ডক্টর সামিনা লুৎফা, আপনার কাছে আসি। আমরা খুব আশঙ্কার কথা শুনলাম, অনেক কিছুতে দেরি হয়ে গিয়েছে, সেটি আব্দুল আলিমও বলেন যে বেশ কিছু উদ্যোগ নেওয়া দরকার ছিল। তার মানে হচ্ছে এই ধরনের ইনিশিয়েটিভ মানে অবজারভেশন বা সিচুয়েশনগুলো যখন আসে তখন দেখা যায় যে মানুষ ভোট কেন্দ্র থেকে দূরে থাকে, যেতে ভয় পায়, বা মানুষ ভোট দিতে গেলেও সেটা আসলে সঠিকভাবে দেয় কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা আসলে এইবার আমাদের দেশে বা সোসাইটিতে নতুন কোনো বার্তা কি দিতে পারছি? আপনার কাছে এখনকার সংকটটাকে কতটা ঘনীভূত মনে হচ্ছে, নাকি আগের তুলনায় বেটার? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে 14-24 এই 14 থেকে 24 যে 3টি নির্বাচন হয়েছে তার সাথে এই নির্বাচনটিকে তুলনা করার অনেকগুলো কি বলবো কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। তো এবার আমাদের আশা যে এটা বেটার টার্ন আউট হবে, কারণ যেহেতু এত বড় একটা পরিবর্তনের আশায় আমরা নির্বাচনটাতে যাচ্ছি। কিন্তু যে প্রসঙ্গগুলো ডক্টর আলিম বলেছেন সেগুলো আমাদের আশঙ্কাটা বাড়িয়ে দিচ্ছে, এবং তার সাথে সাথে আমরা গত 17 মাসে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেছি তার কারণেও আমাদের মনে শঙ্কাটা আরও ঘনীভূত হচ্ছে যে নিরাপত্তার অভাব যে বোধ করছে মানুষ, সেটা যে যারা বলেছে তার কারণটা হচ্ছে আমরা গত 15-16 মাস ধরে কিন্তু দেখছি নানান জায়গায় এক্সট্রা জুডিশিয়াল ওয়েতে জাস্টিস এনশিওর করা হয়েছে, এবং এই এক্সট্রা জুডিশিয়াল ম্যানার যেটাকে অনেকে মব জাস্টিস বলেন, অনেক কিছু বলেন, কিন্তু আমি যদি চিন্তা করি এটাকে একটা সংঘবদ্ধ সহিংসতা হিসেবে, এটা তো একটা সহিংসতা, এটা একটা আইন বিরোধী কাজ। এই কাজটা কন্টিনিউয়াসলি হয়ে এসেছে এবং তার বিরুদ্ধে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করেনি, এবং এই না করার ফলে নাগরিকদের মধ্যে এক ধরনের
অনিরাপত্তার বোধ তৈরি হয়েছে। এবং যারা এগুলো করছেন, যেহেতু আমরা জানি যে নানান সময়ে যখন কোনো একটা প্রতিবাদ বিক্ষোভ করা হবে, সেটা তো আর মব জাস্টিস নয়, সেটা তো আর সহিংসতা না। প্রতিবাদ বিক্ষোভের সাথে সহিংসতার একটা বড় পার্থক্যের জায়গা হচ্ছে যারা এই সহিংসতাগুলো করেন তারা তাদের পরিচয় প্রকাশ করেন না তো, এবং তাদের পরিচয়ে কোনো রাজনৈতিক দলও কিন্তু স্বীকার করে না যে এরা আমার লোক, যারা গিয়ে ডেইলি স্টার বা প্রথম আলোতে ভাঙচুর করলো, আগুন দিল। তার মানে এই জায়গাগুলোতে তো জনমনে অনেক প্রশ্ন আছে যে আসলে এরা কাদের লোক, এবং আমরা কি এমন কাউকেই ভোট দিতে যাচ্ছি যারা এই সমস্ত সহিংসতার সাথে সম্পর্কিত। সুতরাং জনগণের মধ্যে নিরাপত্তা সম্পর্কে এক ধরনের আশঙ্কা এক্সিস্ট করছে, এবং এটা গত 15-16 মাসে এটার পরিমাণ বেড়েছে। এর সাথে আপনি যুক্ত করেন যে কথাগুলো ডক্টর আলিমও বলেছেন, আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি, কিন্তু তার সাথে একটু অ্যাড করতে চাই যে জননিরাপত্তার দায়িত্বটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং সেই মন্ত্রণালয় সম্পর্কে আমরা গত 15-16 মাসে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসইলিউশন এবং সব কিছুই যে আমরা আসলে দেখতে পাচ্ছি না। এবং এখানে একটা দুটো ঘটনা, যে ঘটনাটি অ্যাড্রেস করা হয় নাই, যে ঘটনাতে একজন নারী ভায়োলেন্সের শিকার হয়েছেন, যে ঘটনাতে একজন আদিবাসী ভায়োলেন্সের শিকার হয়েছেন, যে ঘটনাতে একজন অন্য কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভায়োলেন্সের শিকার হয়েছেন, এই ঘটনাটা যদি খুব সামান্যও হয়ে থাকে, একটা দুটো ঘটনাও হয়ে থাকে, সেটারও কিন্তু অভিঘাত ব্যাপক। কারণ আদিবাসী নারী এবং সংখ্যালঘু এবং ভিন্ন জাতিসত্তা বা ভিন্ন পরিচয়ের মানুষ, ভিন্ন সংস্কৃতির মানুষ, যেমন বাউল, মাজারপন্থী তো যে যারা রয়েছেন, তারা যেহেতু আক্রান্ত হয়েছেন, সুতরাং এবং সেগুলোর কোনো বিচার আমরা দেখি নাই, কোনো তদন্ত প্রক্রিয়া দেখি নাই, তার ফলে এটা কিন্তু ম্যাসিভ স্কেলে নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা তৈরি করেছে। তার মানে আমি আদৌ ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাব কি না, আমি যদি নারী হই, আমি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হই, কিংবা এইভাবে প্রান্তিক যে কোনো গোষ্ঠীর অংশ হই, তাহলে আমার ভোট দিতে যাওয়ার আগে জননিরাপত্তা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যদি না থাকে, আমার বাড়ি থেকে আমাকে কিন্তু বের হয়ে ভোট দিতে যেতে দেবে না। এবং এই কথাটি পুরুষ ভোটারদের জন্য যতটুকু সত্যি, নারী ভোটারদের জন্য এটা তার চেয়ে অনেক বেশি গভীর অভিঘাত নিয়ে আসে, এবং এটা বাংলাদেশের সব নির্বাচনেই এটা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করে। নারীরা যদি ভোট দিতে বের না হয়, তাহলে ওই ভোটের নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কা থেকে যায়। ডক্টর সামিনা, আমি একটু যুক্ত করি, আপনি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আচরণে কি ধরনের পরিবর্তন প্রত্যাশা করেন, যে ধরনের সংকটের কথা আপনি বলছিলেন? রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন দফা, তাদের প্ল্যান এগুলো বলেছেন, সেগুলো আমরা শুনছি, কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দেখছি যে গত কয়েক সপ্তাহে আমরা বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটতে দেখেছি। এটা আমরা যদি চিন্তা করি, ডিসেম্বরের ওসমান হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করেও যদি আমরা চিন্তা করি, এর মধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড হয়ে গেছে, এবং এগুলো তদন্ত প্রক্রিয়া, যারা নিহত হচ্ছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, এবং এই রাজনৈতিক দলগুলো সদস্যরা যে নিহত হচ্ছেন তার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের কাছে কিন্তু এই 2 মাসেও জিনিসটা পরিষ্কার না। তার মানে এই সমস্ত কারণে আমাদের মনে হয় প্রথমত সরকারকেই প্রশ্নটা করতে হয়, যেহেতু তারা এখন দায়িত্বে, দ্বিতীয়ত প্রশ্ন করতে হয় রাজনৈতিক দলগুলোকে, কারণ তারা তো আসলে তাদের ভোটের প্রচারণায় নেমে গেছেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি দেখতে পাচ্ছি যে নানাভাবে দুটো মেজর জায়গাকে খুব কিন্তু টার্গেট করা হচ্ছে। একটা তো হচ্ছে আমি যাকে ভোট দিতে যাচ্ছি তার সম্পর্কে আমি যথেষ্ট তথ্য রাখি কিনা, এবং যেই তথ্যগুলো আমার কাছে আছে সেই তথ্যগুলো কি সঠিক তথ্য কিনা, নাকি এটা মিস ইনফরমেশন, নাকি এটা ডিসইনফরমেশন, এগুলো কিন্তু প্রবলভাবে আমাদের সাইবার স্পেসকে দখল করে রেখেছে। এবং আমাদের ভোটারদের একটা বিরাট অংশ গ্রামীণ ভোটার, এবং গ্রামীণ ভোটারদের ক্ষেত্রে এই সাইবার নিরাপত্তা না থাকা এবং তাদের সাইবার যুদ্ধের সম্পর্কে অনভিজ্ঞতার কারণে তাদের পক্ষে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এগুলোকে আলাদা করতে পারাটা এত সহজ নয়, এবং সে কারণে এর দ্বারা পুরো জনমতকে একদিকে নিয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। এবং আমি এ কারণে বলতে চাচ্ছি যে যদি আমরা মিডিয়ার রোলও চিন্তা করি, যে যখন এই ধরনের কোনো মেজর ঘটনা ঘটছে, একজন প্রার্থী, একজন যুবদল কর্মী কিংবা একজন শিবির কর্মী, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীর উপর হামলা হচ্ছে, তখন সেগুলো যদি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়ে থাকে, যদি পুলিশ আসলে কাজ করে থাকে, তাহলে সেই খবরটাও কিন্তু জনগণের কাছে পৌঁছানো দরকার আছে। মানে আমরা শুধু সেন্সেশনাল খারাপ নিউজগুলোই দেখছি, কিন্তু আমরা
পুলিশ যেভাবে অ্যাড্রেস করছে সেটাকে, বা যদি আসলে আদৌ অ্যাড্রেস করে থাকে তাহলে সেটা কি আমরা মিডিয়াতে আসতে দেখছি কিনা, সেই জায়গাটাতে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার আছে বলে মনে করি। শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদেরকে আসলে অনেক কাজেই খুব অল্প সময় আছে, এই সময়ের মধ্যে কিভাবে করা সম্ভব আমি জানি না, কিন্তু যা শুনলাম তাতে আশঙ্কা বেড়ে যাওয়ার দিকেই আসলে আমরা যাচ্ছি। কিন্তু যদি তারা ঠিক পদক্ষেপ নেন তাহলে হয়তো পরিস্থিতিটা একটু বেটার হতে পারে। নিঃসন্দেহে। ডক্টর সামিনা, আপনার কাছে আমরা আবারও ফিরবো। জিনিয়া কবির সূচনার কাছে যেতে চাই, একদম মাঠ পর্যায়ে যেহেতু গণমাধ্যম কর্মীরা গিয়ে খবর রাখেন, সূচনা আপনি এবার নিজেও রাজধানীর বাইরে গিয়ে নির্বাচনের পরিবেশ সম্পর্কে আপনার জানার সুযোগ হয়েছে। আমরা তো এটা জানি যে নির্বাচনের সময় অনেক কিছু ঘটনা ঘটে যেটা হয়তো আমরা গণমাধ্যমের খবরে আসে না, কিন্তু অনেক কিছু ঘটে, অনেক ধরনের আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি যেহেতু এবার রাজধানীর বাস্তবতা, রাজধানীর বাইরের বাস্তবতা যেহেতু আলাদা হয় সব সময়, বা বড় শহরের থেকে প্রান্তিক পর্যায়ের বাস্তবতা আলাদা হয়, আপনার এক্সপিরিয়েন্স এবার কি বললো? নির্বাচনের আগে আপনি কতটা নিরাপদ পরিবেশ দেখে আসলেন? আচ্ছা, হ্যাঁ, প্রথমেই আপনার কথাটা বলি যে অনেক কিছু আসলে আমাদের গণমাধ্যমে আসে না, যেটা পেছনের গল্প থাকে। তো আমার দুটি পার্বত্য জেলা দেখার সুযোগ হয়েছে, এবং আপা যেমনটি বলছিলেন যে আদিবাসী এলাকাগুলো, যে ওখানে তো আসলে একেবারেই পাহাড়ি জনপদ। তো সেখানে যে বিষয়টি, যে প্রথমে একটু বলি, পাহাড়ি বাঙালি সম্পর্কটা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে, সেটা আমরা জানি। কিন্তু এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে বিশেষ, মানে যেটা আমরা আগেও দেখেছি, যেটা বলা হচ্ছিল যে 14 থেকে 24 যে সিনারিও, তার থেকে খুব বেশি পরিবর্তন মাঠ পর্যায়ে আমার মনে হয়নি। বিশেষ কোনো রাজনৈতিক দল তারা ধরেই নিয়েছে যে তারা আসলে ক্ষমতায় এসেই গেছে ইলেকশনের আগেই, এবং তাদের সেই অ্যাপ্রোচটা আছে, তাদের সেই আচরণগত যে তাদের মাসেল পাওয়ার, বা অন্যরা একটু কুণ্ঠাবোধ করছে, অন্য যে দুজন অন্য যে দলের প্রার্থী তাদেরকে কিছুটা তারা একটু কোণঠাসা হয়েই তারা এসেছে, কারণ তারা জানে মানে ওই এলাকায় ওই ভাইভটা আছে যে আসলে সেই বিশেষ কোনো দল আসলে হয়ে গেছে, মানে তাদের মাসেল পাওয়ার বা তাদের সব কিছু, বা তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে। এটা আমি পাহাড়ি জনপদের কথা বললাম। আর একটু আমি বলতে চাই যে এরপরে আমি একটু শহরের দিকে আসি, চিটাং শহরে। সেখানেও চিত্রটা একই, সেখানেও আমরা সেই একই কথা, যেমন আমি আবারও সামিনা লুৎফা আপার সাথে বলবো যে দফা, ইস্তেহার, কয়েক দফা, পরিকল্পনা, অনেক কিছু বলা হচ্ছে। চট্টগ্রাম শহরের কথা আমি একটু স্পেসিফিক বলি, যেহেতু ওই জায়গাগুলো আমি গিয়েছি। তো তাদের একটাই কথা, স্থানীয় ভোটাররা বারবার একই কথা বলছে যে তাদের জলাবদ্ধতা, দীর্ঘদিন ধরে তাদের জলাবদ্ধতা, এটার তো আসলে সমাধান করার জন্য কেন এটা হচ্ছে এটা জানতে হবে। কিন্তু আসলে যারা মানে প্রার্থী, যারা মনোনীত প্রার্থী বিভিন্ন দলের, তাদের কাছে আসলে সেই মেসেজটা নেই। কিন্তু তারা শুধু বলছে যে হ্যাঁ আমরা সামনে এটা করব, বা এটা নিয়ে রিসার্চ করা, বা আসলে কি মানুষের কথা চিন্তা করা, সেই জায়গাটা আমি এখন অনুপস্থিত দেখেছি। এবং ভোটারদের মধ্যে আমি দেখেছি, আমার প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আপনি যেটা বলছিলেন যে পেছনের কথা, সাথে সাথে স্থানীয় ভোটার এসে আমাকে বলল যে সাধারণ মানুষ একদম যারা বললেন যে দেখলেন কোনো বিষয় কিন্তু তারা জানে না, কিছুই না, শুধু বললো যে পরে কি করবে। মানে তাদের মধ্যে এক ধরনের, তারাও জানে যে আসলে এটা বলেও কোনো লাভ হবে না, প্রশ্ন করেও কোনো লাভ হচ্ছে না, মানে শুধু মিডিয়ার জন্যই। তো আমার কাছে যেটা মনে হয়েছে মাঠ পর্যায়ে রিপোর্টিং করতে গিয়ে, যে খুব একটা কি আমার কাছে তেমন কোনো পরিবর্তনই পরিলক্ষিত হয়নি। সেই একই ব্যাপার, যারা ক্ষমতায় আসবে বা যাদের আসলে একটু লোকবল বেশি, মাসেল পাওয়ার বেশি, সেই তাদেরই যে মানে জোর, সেইটা মাঠ পর্যায়ে বেশ আছে। আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা না শুধুমাত্র কিন্তু নিরাপদ, শুধু স্থানীয় ভোটার মানে একদম সাধারণ মানুষ, যারা একদম আমাদের মতো স্বাভাবিক মানুষ, তাদের কথা আমরা বলছি। আমি একটু বলতে চাই, আমি এই রিপোর্টটা আমি প্রায় 2-3 সপ্তাহ আগে করেছি, এবং প্রতিবন্ধীরা কিন্তু মাত্র 3% ভোট দিতে পেরেছে 2024-এ। এটা ইউএসএআইডিরই একটা তথ্য। এবং এটা কেন, তার কারণ হচ্ছে তারা, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, শুধু দৃষ্টি প্রতিবন্ধীর কথা আমি বলি, সে তো আসলে তার ভোটটা গোপন রাখতে পারে না, তার এলাকায় সে এক ধরনের নিরাপত্তাহীনতার পর্যায়ে মানে চলে যায়, কারণ তার সাথে যিনি আসেন তিনি তো তার ভোটটা দেখে ফেলেন, কারণ তার সেই ভোটটা দেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু নেই। এবার হয়তো কমিশন কিছুটা ভেবেছে তাদের কথা, কিংবা যিনি হয়তো অন্য ধরনের শারীরিক প্রতিবন্ধী, তাদের ভোটাধিকার বিষয় বা তাদের যে নিরাপত্তাটা, সেটি কিন্তু দেখতে হবে। আমার এরকম একটা কেস স্টাডি ছিল যে সে ওই এলাকাতেই আর থাকতে পারেনি, কারণ সে কাকে ভোট দিয়েছিল এটা জানাজানি হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো কিন্তু আসলে মানে নিরাপত্তার জায়গা থেকে অনেকেই, আপনি যেটা বলছিলেন যে ভোট দিতে যেটা নিরুৎসাহিত হওয়া, সেই জায়গাটা আমি একটু মানে গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে, গণমাধ্যম আরেকটু দায়িত্বশীল ভূমিকা কিভাবে রাখতে পারে? আমরা তো এর আগেও দেখেছি গণমাধ্যমের অ্যাক্সেস দিয়ে অনেক জটিলতা হয়েছে ভোট কেন্দ্রে। এবার কি আপনি ওই চেঞ্জটা দেখতে পাচ্ছেন, বা কোনো সলিউশন
সলিউশন সাজেস্ট করবেন? আমি মানে এখনও আমার কাছে মনে হয়নি যে তেমন কোনো আমাদের অবস্থার পরিবর্তন হবে, কারণ 2024ই আসলে আমার সাথে একটা খুব মানে আমাদের, আপনি জানেন যে ব্যাকপ্যাক দিয়ে আমরা লাইভ করি, তো সেটা ওখানে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী, আমরা জানি 2024-এর নির্বাচনটা কেমন হয়েছে, তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কিছুই নেই। তারপরও কিন্তু আমাকে একটা কেন্দ্রে আমার ব্যাকপ্যাকের যে কেবলটা খুলে দেওয়া হলো, কারণ আমি দেখাচ্ছিলাম যে এখানে পোলিং এজেন্ট শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের, সে কারণে কিন্তু আমি বাধার সম্মুখীন হয়েছি। আমার কিন্তু মনে হচ্ছে না যে এবারেও খুব একটা গণমাধ্যম কর্মী হিসেবে, কারণ আমাদের, আপনি জানেন যে আমাদের লাইভ করতে দেওয়া হচ্ছিল না বা অনেক বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে যদি আমার কোনো মানে আমি যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে গণমাধ্যমের জন্য যেটা নির্দেশনা থাকে আসলে, যে আমরা কতদূর যেতে পারবো এবং আমাদের যে মানে স্বাধীনতাটা কতটুকু বা কতটুকু আমরা বলতে পারবো, সেটা খুব সুনির্দিষ্ট করে কেন্দ্রগুলোতে বলা। সেক্ষেত্রে আমাদের কাছে যে কাগজটা থাকে, গতবারই আমি দেখাচ্ছিলাম 2024-এ যে লাইভেই, তারা আমাদের কিন্তু আক্রমণাত্মক একটা, যে না আপনি আসতেই পারবেন না, এরকম কোনো নির্দেশনা ছিল না। আমরা কালো কাপড় পর্যন্ত যেতে পারবো না, সেই নির্দেশনা ছিল। সেটা কিন্তু বোঝানো যায় না যারা ভোট কেন্দ্রে থাকে, সেই জায়গাটা আরও একটু সুনির্দিষ্ট করা, আর একটু স্পেসিফিক হওয়া দরকার গণমাধ্যম কী করতে হবে। সূচনা, ধন্যবাদ আপনাকে। আমরা যারা বিশ্লেষক বা একদম মাঠ পর্যায়ের পরিস্থিতি দেখেছে তাদের কথা শুনলাম, রাজনীতিবিদদের কাছেই এবার একটু আসতে চাই। আমাদের সাথে নতুন একজন আমাদের অতিথি যোগ দিয়েছেন, তার সাথে একটু পরিচয় করে দিতে চাই, তাকে ফ্লোরটাও দিতে চাই। বাংলাদেশ নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। হুমায়রা, আপনারা তো নতুন রাজনৈতিক দল, আপনাদের সাথে অনেক ধরনের নতুন রাজনৈতিক শক্তি এবং সেখান থেকে মানুষ অনেক ধরনের প্রত্যাশা করে, কিন্তু যেই ধরনের নিরাপত্তাহীনতার কথা আপনি আসার পর থেকে যতটুকু শুনতে পেলেন, আপনারা যখন মাঠে যাচ্ছেন, মানুষের সাথে যোগাযোগ করছেন, আপনাদের ভিতরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে, উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি। আমরা আসলে যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলাম, তখন থেকে এই পর্যন্ত মাঠে আমরা নানান সহিংসতার শিকার হয়েছি। স্বাভাবিকভাবেই আমরা একটা অ্যালায়েন্সে যাওয়ার এটাও একটা বড় কারণ, যেহেতু আমরা মাত্র নতুন রাজনীতিটা শুরু করেছি, আমাদের লোকবল কম এবং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা নতুন একটা রাজনীতি কেউ করুক সেই স্পেসটুকু ছাড়তে চায় না, বরং আমাদেরকে ভয় দেখায়। এই ভয়ের রাজনীতিটা নষ্ট করার জন্যই আমরা রাজনীতিটা করতে এসেছি। যাই হোক, অ্যালায়েন্স করার পর আমরা এখন যেই নির্বাচনী কাজে যাচ্ছি, তার আগে এবং পরে যেই অভিজ্ঞতা, সেটা খুব একটা সুখকর না। এই নির্বাচন হওয়ার কথা ছিল একটা উৎসবের নির্বাচন। প্রত্যেকটা সংস্থা নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তর আলাপ করছে, অনেক পরিবর্তন এসেছে, যেটা আসলে শহরের মানুষরা হয়তো জানে, কিন্তু রুরাল এরিয়ার বেশিরভাগ মানুষ জানে না। স্বাভাবিকভাবেই সেখানে আইনভঙ্গের পরিমাণটাও অনেক বেশি। ধরেন ছোট করেই যদি বলি, পোস্টার লাগানো কিন্তু নিষিদ্ধ না, কিন্তু শহরে যতটা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি রুরাল এরিয়াতে পোস্টারিং করার ব্যাপারটা দেখা যাচ্ছে। এটা মনিটরিং করবে কে? এই যে একটা অসম প্রতিযোগিতা, টাকা এবং মানি মাসেলের সাথে যে যারা আসলেই ন্যায্যতার রাজনীতিটা করতে চায়, তাদের মধ্যে যে অসম প্রতিযোগিতা, সেইটা ভয়ঙ্কর। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছিল। যেখানে ক্যাম্পেইনারদের নিরাপত্তা নাই, ভোটাররা তো ভয় পাবেই। যখন ভোটাররা সোশ্যাল মিডিয়াতে দেখে যে শুধুমাত্র একটা বিশেষ দলের রাজনৈতিক কর্মীরা তাদের যে পোশাক পরিধান করার ব্যাপারটা, সেটা তো তাদের ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না? আমি ওয়েস্টার্ন পরবো নাকি আমি পর্দা করে চলবো, সেটা তো আমার ব্যাপার। আমার সাথে যখন একটা ওয়েস্টার্ন পরা বোন হেঁটে যায় একটা রাজনৈতিক কর্মশালায় বা নির্বাচনী প্রচারণায়, তাকেও তো কাউকে হ্যারাস করার অধিকার নেই। সেইখানে একটা বিশেষ রাজনৈতিক দলের নারী কর্মী, তাদেরকে গতকালকে দেখলাম মুখের কাপড় জোর করে টেনে খোলার চেষ্টা হচ্ছে, তারপরে দেখলাম পেটে লাথি মারা হচ্ছে। এটা বিভিন্ন জায়গায়, নট একটা স্পেসিফিক জায়গায় না। অভিযোগ হচ্ছে ওনারা নাকি বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নাম্বার আর এনআইডি নাম্বার চাচ্ছে। ধরেন এটা একটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ধরেন আমি এই প্রশ্নটা নিয়ে হুমায়রা আমি একটু ডিটেইলে পরবর্তীতে আসবো, কিন্তু আমি আপনার কাছে একটু এই আমার বক্তব্যটা হচ্ছে, এই যে ধরেন সহিংসতা ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি দলমত নির্বিশেষে যারা করছে এবং
যারা এই সহিংসতার শিকার হচ্ছে সব দলেই কিন্তু নারী আছে। সলিউশনটা হচ্ছে, আমি একটু প্রথম দিকে তো আমরা একটু সলিউশন এই মুহূর্তে আপনার কাছ থেকে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, নজরদারি আর একটু বাড়ানো দরকার, নির্বাচন কমিশনকে আরেকটু শক্ত এইটা দরকার? শুধু নির্বাচন কমিশন বা প্রশাসন শক্ত নজরদারি দিয়ে এটা কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, কারণ এই একটা দলের রাজনৈতিক কর্মীরা বা সমর্থকরাও কি করবে সেইটা কিন্তু নেতাদের বলতে হবে। কারণ আমাদের নির্বাচনী আচরণবিধিতে লেখা আছে, ধরেন সিম্পল পোস্টারিংয়ের কথাই লেখা আছে যে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে। তাহলে আপনি যদি সহিংসতাও করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে স্পষ্ট করতে হবে যে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে লোক যদি সহিংসতা করে সেটাও প্রার্থীর উপর দায়টা বর্তায়, তাই না? তো এইটা আসলে কালেকটিভলি সবার উপরেই অ্যাপ্লিকেবল, যে এই মুহূর্তে অন্তত রাজনৈতিক শিষ্টাচারটা মানুষের অ্যাপ্লাই করা উচিত যে এই নির্বাচনটা অন্তত যাতে সুষ্ঠু হয় এবং যে যার যোগ্যতা অনুযায়ী, কারো যদি মনে হয় যে ভালো রাজনৈতিক দল তাদের বেটার অপরচুনিটি আছে জিতে আসার, সে তার মতো চেষ্টা করুক না। তাকে সহিংস হলে তো মানুষ নেগেটিভলি রিমার্ক করা উচিত। তবে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে এবং স্পেসিফিক্যালি নানান ইস্যু নিয়ে ভয় দেখানো হচ্ছে, এটা খুবই স্পষ্ট। ধরেন আমি একটা উদাহরণ দিই, কিছুদিন এই জিনিসটা নিয়ে আমি বারবার খোঁজ নিচ্ছি এবং আমি রেগুলারলি ওখানে খোঁজটা নেই। আমার বাসার কাছে একটা এলাকায় ওরা আগে ওদের বস্তিতে তো ওনাদের টিসিবি কার্ড ছিল, যেটা দিয়ে ওনারা টিসিবির পণ্য স্বল্প মূল্যে অ্যাভেইল করতো। ছাত্রদলের ছেলেরা সেই টিসিবি কার্ডগুলো নিয়েছে ওই বস্তিবাসীদের কাছ থেকে এবং বলেছে যে এগুলো রিইস্যু করা হবে তাদেরকে। আজ পর্যন্ত রিইস্যু করা হয় নাই এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি ধানের শীষে ভোটটা না দাও তাহলে এই টিসিবি কার্ডটা তোমাদেরকে আর দিব না। এখন ধরেন যেই বস্তিবাসীরা আমাদের বাড়ির আশেপাশে থাকে তারা ভীত, তারা বলছে যে যদি ধানের শীষে ভোট না দেই তাহলে কিন্তু আমাদেরকে টিসিবি কার্ডটা দিবে না। ওরা কয় টাকা কামাই করে? ওরা তো কষ্ট করে চলে। টিসিবি কার্ডের সামান্য কয় টাকা যে এই ছাড়টা পায় এটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ওদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ধরেন বিভিন্ন স্ফেয়ারের মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। আবার কেউ ধর্মের নামেও মানে ভীতি মানুষের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি, আমার একটু সময় স্বল্পতা যেহেতু আছে, আপনার কাছে আমি আবার আসবো। আমরা আজকে একটু সমাধান নিয়ে বেশি যেহেতু কথা বলতে চাই, সংকটগুলো সম্পর্কে আমরা সবাই জানি। একটু বড় রাজনৈতিক দল যারা অনেক দিনের অভিজ্ঞ তাদের কাছ থেকে একটু তাদের কথাটা শুনি। আমরা একটু আব্দুর রব আপনার কাছে আসতে চাই। এই প্রশ্নটা আমি বিএনপিকেও করবো, তার আগে আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে যারা বড় রাজনৈতিক দল তাদের ক্ষেত্রে বলা হয় যে তাদের এক ধরনের কর্মীদের ফিল্ডে যারা থাকে বা রাজনৈতিক দলগুলোর এক ধরনের আগ্রাসী মনোভাব থাকে, যে আগ্রাসী মনোভাবের কারণে ভোটাররা প্রার্থী সম্পর্কে জানে, প্রচারণা সম্পর্কে শুনছে, দিন শেষে তাদের ভিতরে আসলে একটা ভয় কাজ করে। এই আগ্রাসী ভূমিকার ধারণাটাকে আপনারা দেখেন কিনা, মানেন কিনা, সমাধান করবেন কিনা? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক বা পরিচালক, এবং আমি প্রথমেই যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়েছে। আমার সহযোদ্ধা বলা যায় যে রাজনীতির অঙ্গনে নির্বাচনের মাঠে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আসলে আমরা প্রায় 1.5 যুগ পরে একটা নির্বাচন, উৎসবমুখর নির্বাচন করার স্বপ্ন নিয়েই ময়দানে নেমেছি। আমরা অতীত নির্বাচনে ছিলাম। বাংলাদেশে কোনো নির্বাচন থেকে আমার দল জামাত ইসলামী কোনোদিনও নির্বাচন বয়কট করেনি, নির্বাচন করেছে। কিন্তু গত 3টি নির্বাচনের পরে মানুষ আশা করছিল যে এবার নিরাপদে নিজের ভোট নিজে দিতে পারবে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দল, আমাদেরও কোনো কার্যক্রম কোনো দলের ভূমিকায় ভোটারদের মধ্যে অত্যন্ত সন্দেহের উদ্রেক হচ্ছে এবং তাদের যেই আশাকাঙ্ক্ষা ছিল 1.5 যুগ পরে যে নির্বাচনটা তারা ভোট দিবে, কিন্তু এখনও তাদের সেই রয়ে গেছে যে নিজের ভোট আসলে নিজে দিতে পারবে কিনা এবং ভোট দেওয়ার পরে নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবে কিনা। কারণ আমাদের ভূমিকা রাজনীতিতে এখনও প্রচারণার সময় দেখা যাচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশন এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পেরেছে মনে হয় না। যা দেখে ভোটারদের মধ্যে মানে প্রশ্ন যাচ্ছে যে আমরা তো প্রচারণা চালাতে গিয়েও মার খাচ্ছি, আমাদের কথা আমরা বলতে গিয়ে প্রতিপক্ষ কর্তৃক মার খাচ্ছি,
তো কীভাবে কী করব, ভোট দিতে পারবো কি না আদৌ। এটা সবচেয়ে বেশি মানে বেদনাতুর করেছে, ব্যথাতুর করেছে যে শিডিউল ঘোষণার পর দিনই একটি একটি রাজনৈতিক দলের নয়, তার একটা রাজনৈতিক মানে ঠিকানার একজন প্রার্থী ঘোষণা দিয়ে সেখানে তাকে শিডিউল ঘোষণার পর দিনই তাকে মানে কী বলে মার্কেট হয়েছে এবং সে পরবর্তীতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু এর বিচার আজ পর্যন্ত বর্তমান সরকার করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এর ভিতরেও আপনাদের মিডিয়ার জগতেও নানান রকমের কথা উঠছে। সেই এখানে আদৌ এক একটা মিডিয়া এক এক দিকে ধাক্কাচ্ছে, অমুক করেছে তমুক করেছে ইত্যাদি করে করে নির্বাচন বিচার ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে, যার ফলে মানুষ হতাশ। মানুষ এখনও মানে আশা করতে পারছে না যে ভোট তারা নিরাপদে দিতে পারবে। এক্ষেত্রে আমি মনে করি যে প্রথমেই নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে, সরকারকে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আমাদের অবজারভেশন, বিশেষ করে আমার অবজারভেশন হচ্ছে যে সরকার যারা পরিচালনা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও বিশেষ কোনো মানে পক্ষের প্রতি তারা দুর্বল কিনা এটা সন্দেহ সৃষ্টি হচ্ছে, যার কারণে সেই নালিশ করেও নির্বাচন কমিশনে যথাযথ পদক্ষেপ পাওয়া যাচ্ছে না। এটা চাক্ষুষ প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন যাদেরকে নমিনি হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের স্বচ্ছতা কী আছে, নমিনি হিসেবে প্রার্থী হিসেবে যাদেরকে মনোনীত করেছে নির্বাচন কমিশন তাদের স্বচ্ছতা নিয়েও অনেক প্রশ্ন আছে। আমরা যারা মাঠে কথা বলতেছি জাতিকে এই দিব সেই দিব, জাতির এই কল্যাণ করব, ভোটারদের এই মানে কী বলে নিরাপদ আশ্রয়ের ঠিকানা গড়ব, তাদেরকে আমরা মানে এই সুযোগ দেব, আর সন্ত্রাস হতে দেব না, আর দুর্নীতি হতে দেব না, আর টাকা পাচার হতে দেব না, এই সমস্ত কথা আমরা যারা বলছি তাদের মধ্যেই ওই রোগ রয়ে গেছে। জনাব আব্দুর রব, আমি একটু আপনার কাছ থেকে 1 মিনিট একটু আপৎকালীন সমাধানটা জেনে নিতে পারি। এই মুহূর্তে আপনার কাছে প্রথম সমাধান কি মনে হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা বলেছেন, কিন্তু নিজেদের রাজনৈতিক দলের কর্মীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে বা কোনো ধরনের আগ্রাসী মনোভাব না করে সেটি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন? নির্বাচন কমিশনের কাছে সব আইন, সব মানে তারা যাচাই বাছাই করবে, সেখানে প্রার্থীদের মধ্যে কার কী সুবিধা অসুবিধা আছে, সমস্যা আছে, সেটা যাচাইয়ের দায়িত্ব তো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একবার মনে করেন আমাকে মানে কী বলে নিষিদ্ধ করলো যে না হতে পারবে না, আবার কতক্ষণ পরে আমি যখন আবার মানে মোটা হাতে সেটা ধরলাম তখন আবার আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল। তাহলে এটা নির্বাচন কমিশনের ভূমিকা না। নির্বাচন কমিশনই এখনও মনে হয় মানে তারা কোনো দিকে ঝুঁকে আছে, যার কারণে প্রথম দফাতেই তো প্রার্থীদের মানে কী বলে স্বচ্ছ প্রার্থী যদি ঠিক করতে না পারে স্বচ্ছ নির্বাচন হবে কী করে? সেখানেই তো সে টাকার থলি নিয়ে যাবে, লাঠি নিয়ে যাবে, সন্ত্রাস নিয়ে যাবে, ভোটারদেরকে ধরে নেবে, মারবে। যেমন আমি 2 বার ভোট করেছি, ইলেকশন করেছি, আমার ভোটারদেরকে পথে পথে মেরেছে, আমার ভোট কেন্দ্র দখল করেছে, সে ওরা এখনও ভোট করতেছে, সে তারাই আছে। তা আমরা তো তারাই রয়ে গেছি। আমরা তো সেই সেকেলে পদ্ধতি পরিবর্তন আমরা যে জুলাই বিপ্লবের পর যে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এবারে উৎসবমুখর নির্বাচন করতে চাচ্ছি, এই পরিবর্তন তো এখনো দেখা যাচ্ছে না। নিঃসন্দেহে আমরা আবারও ফিরবো আছি, এখনো সনাতন পদ্ধতিতে রয়ে গেছে। একটু সময় আমি চেয়ে নিচ্ছি, আমাদের অন্যদেরকে একটু সময় দিতে হবে। আমি আবার আপনার কাছে আসবো। সবাইকে একটু সময়ের স্বল্পতার কথাটা আমি মনে করিয়ে দিতে চাই। আমরা সমাধান নিয়ে বেশি কথা বলতে চাই, সেটাও একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই। আমি এবার আসতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে, বিএনপির গবেষণা কমিটির সদস্য। জনাব মামুন, আপনার কাছে আমি বলেছিলাম একই প্রশ্ন করব। বড় রাজনৈতিক দলের দায়িত্বও বেশি, কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা নির্বাচনের পরিবেশ আগের তুলনায় কতটা ভিন্ন দেখতে পাচ্ছেন? লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন? কর্মীদের আগ্রাসী মনোভাব যদি থেকে থাকে সেটি মনিটরিংয়ের কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? প্রথমে আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই যে আপনি আশঙ্কার জায়গা থেকে আশঙ্কা কীভাবে দূরীভূত করা যায় এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা, পার্টিকুলারলি জুলাই আন্দোলনের পরে, এবং সেখানে যে গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করছেন। এই জন্য আমি যমুনা টেলিভিশন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং পার্টিকুলার আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি সমাধানের পথ খুঁজছেন, একে অপরকে দোষারোপের পথ থেকে দূরে রাখার চেষ্টা করছেন। বিএনপি 31 দফার প্রথম দফাটা যদি আমি একটু প্রথম লাইনটি পড়ে শোনাই, যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিপরীতে সব মত ও পথের
সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। এবং যেহেতু আপনি সমাধানের কথা বলছেন এবং দায়িত্বশীল আচরণের কথা বলছেন, সেজন্য কয়েকটি জিনিস আপনার একটু দৃষ্টিগোচর করতে চাই এবং দর্শকদেরও, যারা শুনছেন আমাকে, যারা প্রথমত যে আপনি আমাদের যখন জুলাই পরবর্তী বাংলাদেশের যে নতুন স্বপ্ন এবং একই সাথে জাতীয়তাবাদী দলের যে দায়িত্বশীল ভূমিকা প্রতিষ্ঠার পর থেকে, সেখান থেকে এই স্বপ্নটা বুঝতে পেরেই কিন্তু আমরা আমাদের এবার যে নির্বাচন প্রশিক্ষণ কর্মশালাগুলো আমাদের হয়েছে, সেখানে স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের, তাদের আচরণ কী হবে, পরিবর্তিত বাস্তবতা, দলের ভাবনা, 31 দফা, চেয়ারপারসনের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সেটাতে। এবং এই জন্য আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ। দ্বিতীয় হচ্ছে যে এই নির্দেশনাটিকে আমরা সেন্ট্রাল থেকে সেন্ট্রাল পুল ক্রিয়েট করে প্রত্যেক আসন ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি এবং সেখানে একই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে বড় দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য। এছাড়া আমরা মনিটরিং টিম করেছি এবং সেটার মাধ্যমে নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে যে কোনো ধরনের ঘটনা ঘটলে আমাদের কাছে আসলে সেটা আমরা দলীয়ভাবে দেখার চেষ্টা করছি এবং কীভাবে সেটা সমাধান করা যায় এবং যেভাবে নির্বাচনে ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। আপনি জানেন যে আমরা হটলাইন চালু করেছি। কোনো নেতাকর্মীর বিপক্ষে কারো কোনো আচরণে কোনো ঘটনা ঘটলে আমাদের হটলাইনটা উন্মুক্ত এবং সবার জন্য উন্মুক্ত। সেই হটলাইনের আমরা আলাদা করে প্রচারণা করছি যে হটলাইনে সংবাদ দিলে আমরা সেই ব্যবস্থাগুলো নেব। এরপরে হচ্ছে যে আমরা ওয়েবসাইটও ওপেন করেছি। আপনি জানেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওপেন কল করছি, ফেসবুক ওপেন করেছি। সো আপনি যে প্রশ্নটার উত্তর খুঁজতে চেষ্টা করছেন, সম্বন্ধে খুব স্পেসিফিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি যে আমরা আমাদের মূলনীতি ঠিক করেছি এবং আমরা আমাদের কাজগুলো কীভাবে করব সেটারও পদ্ধতি নির্ধারণ করে ইতিমধ্যে আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। এবং দোষারোপের পরিবেশকে নিরাপদ মনে করছেন আগে? আর সেটাতে আমি যাচ্ছি এবং সেটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই এবং যে কারণে আমি প্রথমে শুরুতেই বললাম যে আশঙ্কা নয়, বরং যে আশঙ্কায় মানুষ ভোট দিতে যায়নি, একজন রিপোর্টারকে ভোট কেন্দ্রের নির্দেশনা থাকার পরেও ওই কালো কাপড়ের আশেপাশে দূরের কথা কেবল খুলে দেওয়া হয়েছে, বা উনি নির্বাচন করেছেন বলছেন যে ওনাকেও উনি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতে পারেননি, সেগুলো থেকে বের হয়ে আসার জন্য এই দায়িত্বশীল ভূমিকাটা নেয়া এবং সেই কাজটাই কিন্তু করতে হবে এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি যে মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে। এই ধরনের আলোচনায় যেটা শুরুতে আমি বলছিলাম যেটা দায়িত্বপূর্ণ ভূমিকা আমাদের থাকবে, যে আশঙ্কার কথা বলে আমরা যেন ভোটের টার্ন ওভারকে ক্ষতিগ্রস্ত না করি। আমাদের দেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমাদের এমন একটা আলোচনা করা দরকার যার আউটকামটা হবে যে মানুষ ভোট দিতে আসবে এবং একটা রিকমেন্ডেশন থাকবে যে রাজনৈতিক দলগুলো সেই পদ্ধতি গ্রহণ করবে, যেটা আমরা করার চেষ্টা করছি। আরেকটি জিনিস আমি একটু উল্লেখ করতে চাই যে যখন বলা হচ্ছে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, ছোট ছোট জিনিসগুলো হচ্ছে, অথবা আমি আরও সুযোগ পাবো সেটা বলার জন্য, সেটা হচ্ছে যে এবারে নতুন এলিমেন্ট যদি আপনি গত পার্টিকুলার 7-8 মাস ধরে দেখেন বা 1 বছর থেকে দেখবেন যে নতুন এলিমেন্ট সংঘর্ষের ঘটনাগুলো, ছোট ছোট ঘটনার পারদ যেগুলো তৈরি হয়েছে, সেই বুদবুদ থেকে অত বড় বড় ঘটনা ঘটছে। তার মধ্যে হচ্ছে যে ধর্মের অতিরিক্ত ব্যবহার, যেটা আমরা আমাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আছেন, উনি নিশ্চয়ই ওনার মতামতটা দিবেন যে আমাদের 12টি নির্বাচনে ধর্মের এত ব্যবহার হয়েছে বলে নিকট অতীত ওটাই একদম 50 বছরের ইতিহাসে এটা আমরা দেখিনি। এবং সেখানে কার্ড তৈরি করা, নানান ভাষায় ধর্মকে ব্যবহার করা, সেটি কিন্তু প্রথম ঘটনাগুলো শুরু। দ্বিতীয় যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি যখন নাম্বার কারো চাইবেন বা ন্যাশনাল আইডি কার্ড চাইবেন, সেই ঘটনাগুলো উদাহরণ হয়তোবা আমি আরও দেওয়ার সুযোগ পাবো, তখন এটা নতুন ডাইনামিক্স তৈরি করবে, যেটা ডিল করার জন্য আপনাকে তখন নতুন ধরনের চিন্তাভাবনা থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখছেন এবং বারবারই বলছি ইলেকশন কমিশনের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। পেশি শক্তির কথা একটু এসছে, আমি ধারণা আমরা আরও সুযোগ পাবো কথা বলার। আমি আপনাকে আরেকবার ফ্লোর দিব, নিঃসন্দেহে আরও কয়েকবার ফ্লোর দিব, কিন্তু আপাতত আপনাকে আমি একটু থামাচ্ছি, কারণ আপনাদের এই যে অবজারভেশনগুলো, রাজনৈতিক দলের যে বক্তব্যগুলো, সেটা নিয়ে আমি একটু যারা বিশ্লেষক আছেন তাদের সাথে আরেকবার কথা বলতে চাই। ডক্টর সামিনা, আপনার কাছেই আসি। একটা বিষয় আপনি বলছিলেন, ধর্মের কথা, সহিংসতার কথা, নির্দিষ্ট জাতিগোষ্ঠীর উপর সহিংসতার কথাও আপনি বলেছেন, নারীদের কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, আমরা দেখি যে যখন ভোট হয়ে যায়, ভোটের পরে সংখ্যালঘুদের উপর অনেক ধরনের সহিংসতার ঘটনা আমরা আগেও দেখেছি। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বরাবরই বলে যে এটি তারা প্রতিরোধ করবে, কিন্তু প্রতিরোধ করার সুযোগ আসলে কতটা তৈরি হয়েছে? এক, দ্বিতীয়ত হয়েছে যে যেই বক্তব্য আপনি শুনলেন, আপনি কতটা রাজনৈতিক দলের কাছ থেকে আশ্বস্ত হলেন? ধন্যবাদ। সংখ্যালঘু ভোট ব্লক
এটা বাংলাদেশের রাজনীতিতে সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা প্রপঞ্চ হিসেবে হাজির ছিল, এবং এই যে ভোটের পরে যারা মনে করে যে এই ব্লকটি তাদেরকে ভোট দেয়নি, তাদের একটা আক্রমণের শিকার হওয়ার শঙ্কা সবসময় থাকে। আপনারা যদি আরও অন্য দেশের উদাহরণ খেয়াল করেন তাহলে দেখবেন গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পরের ইলেকশনে কিন্তু দাঙ্গা সৃষ্টিকারীদের পক্ষে ভোট বেশি ছিল। তার মানে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করা যায় সংখ্যালঘু এবং প্রান্তিক জাতিসত্তা বা প্রান্তিক পরিচয়ের মানুষদের উপর আক্রমণের মাধ্যমে। তো এখানে অবশ্যই ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটি কার্ড হয়ে উঠেছে, এবং যেটা মামুন বলছেন আমি একমত যে এটা গত অনেক ইলেকশনের মধ্যে এত লেভেলে, এত লেয়ারে ধর্মের ব্যবহার আমরা এর আগে দেখি নাই। কারণ ডেমোক্রেসির যে ধারণাগুলো নিয়ে আমরা এর আগে কাজ করেছি বা এর আগে আমরা দেখেছি বাংলাদেশ যেই ডেমোক্রেসির যেই রাস্তায় ছিল, তারপর সেখান থেকে অথরিটেরিয়ান টার্ন হয়েছে, তারপর আমরা আবার ফেরত যাওয়ার চেষ্টা করছি ডেমোক্রেসিতে। কিন্তু ডেমোক্রেসি যখন আমরা যখন গণতন্ত্রের কথা বলতে চাই, তখন আসলে একটা যেই দেশের একটা বিরাট অংশের মানুষ ঠিক সব ধরনের অনলাইন যে সমস্ত সুবিধা আছে তার সাথে খুব সহজে পরিচিত না, কিংবা শিক্ষার হার, শিক্ষার গুণগত মান এগুলো সব একই রকম না, অনেক ধরনের বিচিত্র ধরন আছে সেই শিক্ষার গুণগত মানের মধ্যে। সেই রকম একটা সমাজে যখন ধর্মকে মূল কার্ড বানানো হয়, তখন সেটা নানানভাবে সহিংসতা উস্কে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমি একটু যুক্ত করে দিই, যদি এরকম করা যায় যে রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ন্ত্রণ করার কোনো কৌশল আপনি দেখেন কিনা, যেটি ইসি চাইলে করতে পারে, ইসির ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। হ্যাঁ, ইসির ভূমিকা তো বটে, আমিও তো শুরুতেই প্রশ্ন তুললাম, কিন্তু আমি আসলে রাজনৈতিক দলগুলোর যে 3 জনের বক্তব্য শুনলাম, সেই বক্তব্যের মধ্যে আমি আসলে খুব বেশি, আমি দুঃখিত যদি আমাকে কারেক্ট করবেন, হয়তো ওনারা পরের আলোচনায় সেটা তুলবেন, কিন্তু অনেক বেশি দোষারোপ আমি শুনতে পেলাম, রাদার দেন কি করলে সমস্যাগুলোর সমাধান করা যায়, বা ওনারা আসলে ওনাদের সমর্থক গোষ্ঠীকে কি বলছেন যে মারপিট করেন না, কিংবা এইটা আমি খুব একটা শুনলাম না, আমি শুধু এখান থেকে শুনলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আশা করি, এবং এখানে যে 3 জন উপস্থিত আছেন দলের পক্ষে, সেই 3টি দলকেই বলা হচ্ছে সরকারিভাবেও যে এরাই 3টি প্রধান দল। যদিও এনসিপি বলছে তারা নতুন, কিন্তু তাদেরকে তো এই অন্তর্বর্তী সরকার সবখানে নিয়ে যাচ্ছে, প্রধান দলের না হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে, সুতরাং ধরে নিতে হচ্ছে তারা নতুন হলেও তারা প্রধান দলের তালিকায় আছে, সরকারের সেই সাপোর্ট তাদের পেছনে আছে। কিন্তু এই 3টি দলই গত 15 মাস ধরে আমি বলবো নানান রকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এবং তার সাথে যুক্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, যা এই টোটালিটিকে আমাদের সামনে এতটা আশঙ্কার জায়গায় নিয়ে এসেছে। এবং আমি আশা করব আমাদের এই রাজনৈতিক দলগুলো তাদের যে সংঘাত এবং এই যে দোষারোপের রাজনীতি, এটার চাইতে বড় কথা হচ্ছে আপনি আসলে দেশটাকে কোথায় নিতে চান, সেই পরিবর্তনটা আমরা আপনাদের কাছ থেকে, সেই পরিবর্তনের কথাটা শুনতে চাই। আমরাও শুনতে চাই। অমুকে কি করলো, তমুকে কি করলো চাইতে বেশি বড় কথা হচ্ছে আপনি কি করলেন। সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা ডক্টর করছি। মামুন, আপনার কাছে আমি আবারও আসবো। ডক্টর সামিনার বিশ্লেষণটা আমরা শুনলাম। এক লাইন যদি অ্যাড করতে আমি একটু সময়ের ব্যাপারে স্ট্রিক্ট থাকবো, আমি একটু আচ্ছা, বলে দিচ্ছি, আমি আপনাকে just অবশ্যই একটা সময় line দিব, আমি add করতে 4 চাচ্ছিলাম, মিনিট করে এই যেটা মুহূর্তে একটু সময় address দিচ্ছি। করার জন্য হুমায়রা, আপনার ছিল। কাছে আমি আসি একটু পরে, আমি আপনাকে এনাফ টাইম দিব। থ্যাংক ইউ। সুজন, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে প্রচুর গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা দেখেছি। এবার তো অনলাইনে প্রচারণা হবে, সেই অনলাইন প্রচারণায় আসলে প্রতিপক্ষকে কিভাবে ধরাশায়ী করা হবে সেটি নিয়ে অনেক ধরনের হিসাব নিকাশ কষা হচ্ছে। কিন্তু আপনি এতক্ষণ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদের কথা শুনলেন, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কতটা নিরাপদ বোধ করছেন? এবং এটার পর আপনাকে আমি একটা প্রশ্ন করবো, আপাতত সময় 2 মিনিট। ওকে, আমি একটু বলতে চাই শুরুতেই যে আমরা সবাই কিন্তু একটা জায়গায় একমত হয়েছি, নানা মত থাকলেও, যে এবারে কিন্তু সবার প্রত্যাশাটা একদম অন্যরকম ছিল। আমি বলছি, সেটা কেন বলছি সেটা বলছি যে এবারে নির্বাচন আমরা 14 থেকে 24, তার মানে এবারে আমরা একটা ডেমোক্রেসি দেখতে পাবো, আমরা আমাদের মতো ভোট দেব। সেই জায়গা থেকে না গেল 6 মাস থেকে আমি গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি, একদম যদি আমরা সাধারণ মানুষের কথা বলি, তারা বলেছেন যে না আসলে একই ব্যাপার হবে। আমরা যদি একদম মধ্যবিত্তদের কাতারে যাই, তাদেরও একই কথা, যে না কী হবে ভোট দিয়ে, একই তো কথা। ওই যেটা বলছিল যে সবাই বলছিল যে সহিংসতা আছে, সব কিছুই আছে। এই বিষয়গুলো থেকে না আমরা মানুষকে এখানে যেটি সবাই বলছিল যে গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে, যে সেই জায়গা থেকে নিরাপত্তা দেওয়া। যেমন আপনি নিশ্চয়ই এই প্রশ্নটা অনেক শুনেন আপনার চারপাশে মানুষের কাছে, যে এবার কি আসলে নির্বাচনটা হবে?
মানে আমরা যে বলছি ভোটার আসবে কি আসবে না, তার চেয়ে অনেক প্রশ্ন, মানে অনেক বেশি প্রশ্ন গণমাধ্যম কর্মীদের শুনতে হয়, ইলেকশনটা কি আসলে হচ্ছে? এই যে আপনারা এত অনুষ্ঠান করেন, এত খবর বলেন, ইলেকশনটা কি হবে? তার মানে আমরা এই জায়গায় এখন আস্থা নিতে পারিনি যে ইলেকশনটা আসলে হচ্ছে, এখনও না, আর তো মাত্র কয়েকদিন বাকি। এটা একটা বড় সংকট, সেটা আমি বলবো আমাদেরও ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে, নির্বাচন কমিশনের ভূমিকা আছে, যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভূমিকা আছে, সেই আস্থার জায়গায় আমরা যেতে পারিনি। তার মানে সেই অনাস্থা তো থাকলোই। আর গণমাধ্যম কর্মীরাও কিন্তু একেবারেই আমার মনে হয় না যে যেটা গত 3 বছরে গত 3টা ইলেকশনে হয়নি সেটা যে এবার হবে না একদম নিশ্চিন্ত আমরা, যে আমরা স্বাধীনভাবে সব বলতে পারবো, করে ফেলতে পারবো, সেই জায়গায় কিন্তু এখনও আমরা নিরাপদ বোধ করছি না, একেবারেই না। আমি আমার জায়গা থেকে বলছি, নিশ্চয়ই আপনি আপনার জায়গা থেকে সূচনা, বলবেন। আমি একটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই, সেটা হচ্ছে যে অনলাইনে এই যে গুজব প্রতিরোধ বা অনলাইনের প্রচারণা ঠিকমতো হচ্ছে কিনা সেটি নিয়ন্ত্রণের বা পর্যবেক্ষণের কোনো স্পেসিফিক কৌশল আপনি দেখছেন ইসির বা অন্য কোনো জায়গা থেকে? না, এখনও না। গণমাধ্যম কর্মীরা কিন্তু করছে, ফ্যাক্ট চেকিং বলে একটা রিপোর্ট করছে, গণমাধ্যম এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছে, যখনই কোনো রকম অপতথ্য হচ্ছে রিপোর্টগুলো হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি এমন কোনো উদ্যোগ দেখিনি এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ সূচনা, সময়ের ব্যাপারে স্পেসিফিক থাকার জন্য। জনাব আব্দুল আলিম, আপনার কাছে এই পর্যায়ে আসি। রাজনৈতিক দলগুলোর বক্তব্য আপনি শুনতে পাচ্ছিলেন, তারা বলছেন তারা আগের তুলনায় বেটার মানে কি বলবো প্র্যাকটিস তৈরি করেছেন, তারা ভোটারদের নিরাপত্তা দিবেন, তারা নিজেরাও কিছুটা অনিরাপদ বোধ করছেন, কিন্তু তারা সেটি প্রতিপক্ষকে সেই জন্য তারা দোষারোপ করছেন। প্রশ্নটি হচ্ছে, আপনি সবার কথা শুনে কতটা কনভিন্সড? আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে মনে হয় আমি ডক্টর সাবিনা লুৎফার যে কথাটা, ব্লেম, দোষারোপের রাজনীতি, পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু শুরুর থেকেই বাংলাদেশে এবারের ইলেকশন নিয়ে শুধু দোষারোপ করে যাচ্ছে। এবং এবারের যে পার্থক্যটা আপনি খেয়াল করে দেখেন, আমি যদি 2008 সর্বশেষ যে শব্দ অংশগ্রহণ নির্বাচন ছিল সেটাতে যাই, যদি তুলনা করি, এবার কিন্তু এই ব্লেম গেমটা অনেক বেশি। মানে পলিটিক্যাল পার্টিগুলো ঘন ঘন ইলেকশন কমিশনে যাচ্ছে, শুধু তাই না, তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে নালিশ করেছে এবং প্রত্যেকে বলছে লেভেল প্লেয়িং ফিল্ড নাই, অর্থাৎ দোষারোপটা চলছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাদের যে ভূমিকাটা থাকা দরকার, মানে সবচেয়ে বড় ভূমিকাটা, মানে তারা তো খেলোয়াড়, এটা নির্বাচনটাকে একটা মাঠের মতো, খেলার মাঠের মতো। এখানে ইলেকশন কমিশনের ভূমিকা থাকে রেফারির মতো, এবং এই রেফারি যে কাজটা করবে, আমাদের নির্বাচন পরিচালনার জন্য প্রার্থী এবং দলের জন্য এক সেট আচরণ বিধিমালা আছে, তারা কি করতে পারবে কি করতে পারবে না সেটা মানা, এবং যদি কোনো প্লেয়ার কোনো খেলোয়াড় সেটা না মানে তখন তাকে সতর্ক করবে, তাকে হলুদ কার্ড দেখাবে বা লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেবে। এটা হচ্ছে আচরণ বিধিমালার বৈশিষ্ট্য। এবং এবার একটা বড় জিনিস যুক্ত হয়েছে আচরণ বিধিমালা, যেটা আমাদের আগে ছিল না। এই যারা প্রার্থী, যারা দল, তারা আচরণ বিধিমালা মেনে চলবে এরকম একটা অঙ্গীকার করেছে। এটা আচরণ বিধিমালার অংশ হয়ে গেছে, অঙ্গীকার করা। তারপর আমরা দেখতে পাচ্ছি সবাই মানছে না, ব্লেম দিচ্ছে, বলছে যে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। এখন ইলেকশন কমিশন যদি মনে করেন যে লাল কার্ড দেখে যদি সবাইকে বের করে দেয় মাঠ থেকে, তাহলে কি ইলেকশন হবে? সম্ভব? সম্ভব না। এই জন্যে দলের ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কেন ব্যাখ্যাটা দিলাম যে ইলেকশন কমিশন, আমি আবার বলছি, ইলেকশন কমিশন রোলটা কি? রেফারি। মানে যারা খেলোয়াড়, যারা পলিটিক্যাল পার্টি, তাদেরকে যথাযথভাবে খেলতে হবে, ঠিক মতো খেলতে হবে, অর্থাৎ আচরণ বিধিমালাটা মেনে চলতে হবে। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যদি এই যে সহিংস পরিস্থিতি থেকে বের হতে চান, মানে পরিস্থিতিকে সুন্দর রাখতে চান, তাহলে একটা রাস্তা আচরণ বিধিমালা, এটাকে মানতে হবে। এবং আমি একটু বলি, অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে এইটা, এবং বিএনপি যেটা বললো ডক্টর মামুন, যে তারা বাস্তবায়নের চেষ্টা করছে, উনি কিন্তু এভাবে বলেছেন, আমরা দেখতে চাই যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে, এটা দেখতে চাই আমরা। এবং ওনারা 3 জনে কিন্তু নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন, এই 3টা দলে যারা আছেন। আমার কাছে মনে হয়, আমি যেহেতু ইলেকশনে অনেক বছর যাবৎ কাজ করি, কমিশনের কাজ করেছি, এবং ওনাদের কাছে একটা শক্ত মেসেজ দেওয়া দরকার তাদের কর্মী বাহিনীর কাছে, যে আমরা চাই আপনারা সবাই নন ভায়োলেন্ট থাকেন। অর্থাৎ যদি এরকম একটা মেসেজ যায় যে আমরা অসহিংস নির্বাচনী পরিবেশ গড়ে তুলব, হ্যাঁ, এবং কেউ যদি দলের পক্ষ থেকে কোনো ঘটনা ঘটায় আমরা অ্যাকশন দেব, তারাও অ্যাকশন নিতে পারে একই সঙ্গে। সো এরকম মেসেজ যখন যাবে, তখন কিন্তু জনগণ সাহস পাবে যে হ্যাঁ, পলিটিক্যাল পার্টি দায়িত্বশীল আচরণ করছে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। নিঃসন্দেহে। জনাব আব্দুল আলিম, ধন্যবাদ আপনাকে। এবার রাজনৈতিক দলগুলোর কাছে আবারও যেতে চাই। হুমায়রা, আপনার কাছেই আসতে চাই। অ্যাডভোকেট হুমায়রা, আপনি একটি কথা আপনি সামিনা লুৎফার রেসপন্স করবেন, আমি বুঝতে পারছিলাম আপনি সেটি করবেন। আপনার জন্য সময় হচ্ছে 4 মিনিট, কিন্তু আমি একটি বিষয় জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা
আমরা তো ভোটারের নিরাপত্তা নিয়ে কথা বলছি, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আমি কথা বলতে চাই। আপনি যেটি শুরুতে বলছিলেন যে আপনারা নির্বাচনের প্রচারণা বা নিজেরা নিবন্ধিত হবার আগেই থেকেই অনেক এলাকায় গিয়ে আপনারা অনেক ধরনের হামলা বা সংঘর্ষের শিকার হয়েছেন। সেই জায়গা থেকে প্রার্থী হিসেবে আপনাদের দলের প্রার্থীরা কতটা নিরাপদ বোধ করছে? ধন্যবাদ আবার আপনাকে। আপা যেটা বলছিলেন যে আমরা অভিযোগ করছি, ধরেন রাজনীতিটা তো নতুন করতে এসেছি না, তার আগে তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম, সোশ্যাল ওয়ার্ক, প্রবলেম আইডেন্টিফাই করে কিভাবে সেটা রিজলভ করা যায় সেটা নিয়ে আলোচনা করা। সো ওই জন্যই আসলে প্রবলেমগুলোই হয়তো আমরা বেশি বলি, যাতে সাধারণের কাছ থেকে বা সব জায়গা থেকে সমাধানের বিষয়টাও আলাপ করা যায়। আমি আসলে আপার কথাটার বেসিসে না, আরেকটা জিনিস আমি আমার কথার মাঝখানে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ক্যামেরা, নির্বাচনী বুথগুলোতে ক্যামেরা স্থাপন করাটা তো খুবই জরুরি, তাই না? কারণ সব জায়গায় একটা সহিংসতার আশঙ্কা আছে, কারণ সব অস্ত্রগুলো কিন্তু পুনরুদ্ধার হয় নাই, যেটা নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভীষণ একটা ব্যর্থতা। এখনও যেটুকু সময় আছে, দরকার হলে আর্মিকেও ইউটিলাইজ করা হোক এবং প্রত্যেকটা ঘরে ঘরে এই আর্মস রিকভার করা হোক। কারণ আমি চাই না কোনো রাজনৈতিক দলেরই কোনো ভাই বোন বা কোনো ভোটারও এই আশঙ্কায় ভোট দিতে গিয়ে কোনো রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখুক, এবং অবজারভাররাও তো দেখবে না, আমাদের দেশেরও তো একটা মান সম্মানের ব্যাপার। এখন ক্যামেরা নিয়ে যেটা বলছিলাম, যে ধরেন আমি যদি জানি যে সবগুলো কেন্দ্রে ক্যামেরা আছে, আমি কিন্তু সাবধান থাকবো, তাই না? কিন্তু আমি জানি যে স্পেসিফিক কিছু কিছু কেন্দ্রকে আইডেন্টিফাই করে শুধু সেই জায়গাগুলোতে ক্যামেরা স্থাপন করা হচ্ছে আর অন্য জায়গাগুলোতে ক্যামেরা স্থাপন করা হচ্ছে না। এই যে আইডেন্টিফিকেশন করা হলো, সেইটা কোন ক্রাইটেরিয়াতে করা হলো, বা এইটার অ্যাপ্রুভাল কারা দিল? রাজনৈতিক দলগুলো কি সবাই মিলে সম্মত হয়েছে যে এই কয়টা জায়গায় ক্যামেরা দেওয়া হবে আর অন্য জায়গায় দেওয়া হবে না? তো এইটা একটা বড় ইস্যু, আমি মনে করি এটা অ্যাড্রেস হইতে হবে। কারণ আমার ভোটারদের আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে আমার অ্যাসিওর করতে হবে যে আপনারা নির্বিঘ্নে যে ভোটটা দিয়ে আসতে পারবেন, বাড়িতে নির্বিঘ্নে ফিরতে পারবেন। আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন জুড়ে দিই, সেটা হচ্ছে যে ধরুন আপনারা তরুণ, আমাদের এবার ভোটারদের একটা বড় অংশ তরুণ, যারা ভোটার, আপনারা তো তাদের কাছে গিয়ে নিজেদের কথাগুলো বলছেন, প্রার্থীরা গিয়ে গিয়ে নিজের প্রচারণাটা করছেন, কিন্তু ভোটারদেরকে ভোট দিতে আসার ব্যাপার আপনারা কতটা আশ্বস্ত করতে পারছেন, বিশেষ করে তরুণদের? সবাই ভীষণ আগ্রহী, ভোটটা এবার সবাই দিবে, আর কিছু না হোক ভোটটা এবার সবাই দিবে। আমরা অবশ্য গণভোটের বেশ প্রচারণা করার চেষ্টা করছি, কারণ দেশটাকে সংস্কারমুখী করার দায়িত্ব তো আসলে দেশের মানুষদেরই। এবং ভালো প্রার্থী, আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে ভালো প্রার্থী ন্যায্যতার ভিত্তিতে যারা রাজনীতি করবে, এবং যোগ্য এবং সৎ প্রার্থী চুজ করার দায়িত্বটাও নাগরিকের। কারণ নাগরিকদের বুঝতে হবে যে ক্ষমতাটা আসলে রাজনীতিবিদদের হাতে না, নাগরিকদের হাতে। সো এইটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে আপনার ক্ষমতা আপনি বুঝে নেন এবং ভোটটা দেন, সেটা নিজের ক্ষমতাটা অ্যাপ্লাই করেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা, আপনার কাছে আবারও আসবো। জনাব মামুন, আপনার কাছে আরেকবার আসি। ডক্টর আলিম একটি কথা বলছিলেন, সেটি হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা এই বার্তাটি চান যে তারা আসলে সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স, বা তারা তাদের কর্মীদের আচরণকে নিয়ন্ত্রণ করবেন। আমি বিএনপির ক্ষেত্রে তো এমন ঘটনাও দেখলাম যে বিএনপিরই দুটি অঙ্গ সংগঠনের ভিতরে চেয়ার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষ আরেক পক্ষ, দুই প্রার্থী বা দুই ধরনের নেতার পক্ষে কাজ করতে গিয়ে দুই ধরনের সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা ঘটেছে। আপনারা নিজেরা কতটা কনভিন্সড যে আপনারা আসলে আগ্রাসী ভূমিকা ততটা পালন হবেন না, আসলে আগ্রাসী ততটা? দেখুন, তার আগে একটু জিনিস বলি যে আমরা যখন আজকে আলোচনা করছি, এবং আবারও যাই অতীতের ঘটনায়, যেহেতু আমরা একটু তথ্যভিত্তিক কথা বলা দরকার, যে আমরা যখন এই আশঙ্কার কথা বলছি, উনি একটা ভালো কথা বলছেন যে এক্সপেকটেশনের জায়গাটা এত বেশি, এই জন্য আশঙ্কার কথাটা বারবার এসছে। কোনো সংঘর্ষ কখনোই কাম্য নয়, বাট বাংলাদেশের রাজনীতি ইতিহাসে আলিম ভাই ভালো বলতে পারবেন। আমি ঠিক স্পেসিফিক ডেটা দিতে পারছি না, সম্ভবত উত্তেজনা বা এইসব সংঘর্ষের ঘটনাটা সম্ভবত তুলনামূলকভাবে কম। এটা একটা স্বস্তির জায়গা। আমি বলছি না যে এটা কমাবো না বা এটা ঘটনাটা ঠিক হচ্ছে, কোনোভাবেই না। সেই আমাদের যে এক্সপেকটেশন সেখান থেকে, তো সেটা এই জন্য আমি নিয়ে এসেছি যে একইভাবে আমাদের যেহেতু বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা দু একটা ঘটছে, এবং সেগুলোকে কিন্তু আমরা খুব কঠোরভাবে
দমন করার চেষ্টা করছি, এবং সেক্ষেত্রে মেইন যাদেরকে আমরা নমিনেশন দিয়েছি তাদেরকেই বলা হচ্ছে যে আচরণের দিক থেকে সংযত থাকার জন্য। এবং যেটা আমি বললাম যে আমরা আপনারা জানেন যে আমরা নির্বাচনী পরিচালনা কমিটি থেকে একটা লাইভ কল সেন্টার ওপেন করেছি, যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে আমরা রেসপন্স করছি, সিনিয়র নেতৃবৃন্দকে জানাচ্ছি। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ঘটনা, একটা উদ্ভাবন। শুধুমাত্র ব্লেম দিয়ে বা দায়িত্বশীল আচরণ না করার কথা আমরা বলছি না, আমরা কল সেন্টার থেকে রিসিভ করছি। সেটা শুধু আমাদের প্রচারণার ক্ষেত্রে নয়, নির্বাচনের আচরণবিধি নয়, যে কোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা রেসপন্স করার চেষ্টা করছি। সো এটা খুব স্ট্র্যাটেজি আমাদের আছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটলে কী করবে, এবং সেটা আমাদের টিমও কাজ করছে। সো এই উদাহরণটা আমি একটু প্রশ্ন করি, এখন পর্যন্ত যে কল সেন্টারের কথা বলছেন বা যে ধরনের হটলাইনের কথা বলছেন, আপনারা কি পরিমাণ অভিযোগ পেয়েছেন, কতটুকু সমাধান করতে পেরেছেন, ট্রেন্ডটা কেমন? বিশেষ করে অনেক অতি উৎসাহী নেতাকর্মী থাকে, তাদেরকে নিশ্চয়ই এই শব্দটা আমি মনে করি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের চেয়ারপারসনের বক্তব্যে খুব ঘুরে ফিরে বারবার আসছে, যে আমরা সেই জায়গাটা ওনার পাবলিক স্পিকিংয়ের মাধ্যমে করার চেষ্টা করছি, অতি উৎসাহী যে অংশটা। এবং তার বাইরেও আমরা প্রার্থীদের এই মেসেজটা দিচ্ছি যে কোনোভাবেই আপনি দেখবেন যে গোটা প্রক্রিয়ায় হয়তো বা আমরা সর্ববৃহৎ দল হলেও একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার বা একটা ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে নানান ক্ষেত্রে, সেটার থেকে কিন্তু আমরা দূরে রাখার চেষ্টা করছি। ইন্টেনশনটা একটাই, যে আমরা পুরো প্রভোকেশনে পা দিতে চাই না, সেই মেসেজটাও আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। কটা ছোট্ট উদাহরণ আমি এটা দিতে চাই আপনাকে, যেহেতু একটু আগে কথাটা এসছে পেশি শক্তি, ভয়ের কথা। আমি 3টে নিউজে আপনার দৃষ্টি আকর্ষণ করি। 30শে নভেম্বর ইত্তেফাক, পাবনায় যে গুলির হামলা ঘটেছিল সেই গ্রেপ্তারকৃত যুবক জামাত কর্মী। আরেকটি ঘটনা, এটা 22শে জানুয়ারি প্রথম আলো, কুমিল্লাতে যে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে একজন, তিনি জামাতের কর্মী এবং জামাত মহানগর জামাতের নায়েবে আমিরের ছোট ভাই। বিডি নিউজ 24 26 জানুয়ারি, মেহেরপুরে গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেটা জামাতের কর্মী। যখন আমরা বলছি যে ভীত সন্ত্রস্ত আমরা থাকবো, যে ঘটনাগুলোর কথা আমি বললাম, এবং কোনো রকম অনলাইনের তো এখন বট এবং নানান ধরনের অমূলক তথ্যের কারণে আমাদেরকে খুব কেয়ারফুলি আমি সাইট করছি পত্রিকার ডেট এবং সময় দিয়ে এবং রেফারেন্স দিয়ে। সো যখন আমরা বলছি যে আমি ভীত সন্ত্রস্ত, আমার মনে হয় যে দায়িত্বশীল জায়গাটা থেকে, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, বিএনপি মেজার নিচ্ছে এবং ভেরি স্পেসিফিক মেজার, এইটা খুব গুরুত্বপূর্ণ যে অন্যান্য দলগুলো সেই দায়িত্বশীল মেজারটা নিবে বা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বারবারই কিন্তু দেখেন আমাদের কথা একটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা ব্লেমের মধ্যে যেতে চাই না। নতুন যে ভাবনা, যেটা অ্যাডভোকেট হুমায়রা বলল, আশঙ্কার কথা থেকে যদি এক দল গিয়ে একটা জোটের সঙ্গে যুক্ত হয়, এটা আমার অনধিকার চর্চা হচ্ছে বা জিনিসটা শুনতে খুব খারাপ হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সিদ্ধান্তটা ওনার নেয়ার কথা, ওনারা নিয়েছেন, বাট কতটুকু সঠিক বা সঠিক না সে যাচ্ছি না। আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস বলে শেষ করি। দেখেন, আমি বারবার বলছিলাম যে একটা বুদবুদ থেকেই ঘটনার জন্ম হয়। 3টা উদাহরণ দিই আপনাকে। 25শে জানুয়ারি লালমনিরহাটে বাসার মোবাইল নাম্বার নিতে গিয়ে ঘটনা ঘটেছে। গতকালকে যশোরে একইভাবে আপনার মোবাইল নাম্বার বিকাশ মিরপুরে গত সপ্তাহে একই ঘটনা ঘটছে। আপনি তো সারফেসে দেখলে হবে না, রিয়ালিটিটা দেখতে হবে এবং তথ্যভিত্তিক কথা বলতে হবে আপনাকে। এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনলাম, কিন্তু এটা আমার তালিকা আগে থেকেই ছিল। জনাব আব্দুর রব, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ গিয়েছে আপনারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং ফোন নাম্বার সংগ্রহ করছেন। কেন করেছেন কিনা সেইটিও জানাবেন। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, তো মানুষের এই ধরনের তথ্য আপনাদের কাছে কতটা নিরাপদ? ধন্যবাদ। প্রথমত আমার মামুন ভাই তিনটা জায়গার উল্লেখ করে বলেছেন, যেগুলো আমাদের জনশক্তি এর জন্য দায়ী বা পেয়েছে তাদের কাছে। তো এটা প্রশাসন কি করলো? আমরা তো প্রশাসনকে ওজিএল দিয়ে দিয়েছি যে কোনো এক্সকিউজ নাই, আমাদের জনশক্তি হোক, আমাদের আমির হোক, আমাদের দায়িত্বশীল হোক, এরকম যদি এই ধরনের কোনো ভূমিকা কাউকে পাওয়া যায়, তাহলে তাদের ব্যাপারে শাস্তি প্রয়োগ করা হোক, পদক্ষেপ নেওয়া হোক। প্রশাসন কাকে পেল? ওদেরকে ধরে আনি ইন্টারেকশন করলে তো দেখা যাচ্ছে যে এই কথার সাথে মিলে না। কাজেই কথা একরকম, বাস্তবতা আরেক রকম। এটা আমি ছেড়ে দিলাম এই জন্য যে ওনার কথা উনি বলেছেন মামুন ভাই, কিন্তু ওখানে বাস্তবে কাকে পাওয়া গেছে, প্রশাসন যদি ভূমিকা না নিয়ে থাকে প্রশাসনকে কোয়ারি করেন। আমাদের পক্ষ থেকে সামান্যতম যদি আমাদের কোনো জনশক্তি মাঠ ময়দানে এরকম অনিয়ম কিছু করে থাকে, সেটা পদক্ষেপ আমরা সাংগঠনিকভাবে নিচ্ছি এবং অনায়াসে আমরা প্রশাসনের কাছে ছেড়ে দিচ্ছি। আর আবার সাবরিনা লুৎফা একটা কথা বলেছিলেন, 3 দলে হঠকারী সিদ্ধান্ত আমরা বলতেছি, কিন্তু আমার দলের কোনো হঠকারী সিদ্ধান্ত উনি
বলতে পারছেন কি না এটা আমার জানা নেই। আমরা এই পর্যন্ত যা বলেছি কোনো হটকারী সিদ্ধান্ত আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আমার কাছে এরকম কোনো দলিল নেই। আমরা পলিসি সাবমিট করে আমরা আগামী দিনে কী করবো, দেশ চালাবো কী করে, সেখানে লট অফ প্ল্যানের কথা বলেছি। আমরা শুধু একটা প্ল্যানের কথা বলিনি, আমরা লট অফ প্ল্যানের কথা বলেছি। আমরা কী করবো দেশকে, সেখানে আমরা দেশের জনগণের কল্যাণ, জাতির কল্যাণ, তারপরে অর্থনৈতিক সমৃদ্ধি, যুবকদের ভূমিকা, সব কিছু নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। সামনে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো আসবে, সেখানে আমরা আরও বিস্তারিত আমাদের কর্মসূচি জনাব আব্দুর রব, আমি একটা জিনিস একটু জুড়ে দিই, সেটা এখন হচ্ছে যেটা বলতে আপনারা চাচ্ছি- অনলাইনেও প্রচারণা চালাবেন, সেখানে কি আপনারা কোনো না না, ধরনের ওই চ্যালেঞ্জ বা কথা কোনো বলতেছি কিছুতে যে আপনি feel যেটা বললেন বাড়ি গিয়ে নাম্বার, মানে জি, ওটা বলুন। নাম্বারটা বাড়ি গিয়ে তো ভোট ক্যাম্পেইন করবেই। কাজে ভোট ক্যাম্পেইন করতে গেলে ভোটার তো আমাদের জনশক্তির ফাংশনই তো যে ভোট ক্যাম্পেইন করা, ভোটারদেরকে কনভিন্স করা। এখন আপনি জানেন যে প্রায় 40% ভোটার অনিশ্চিত ভোটার, দুদলমান ভোটার, সুইং ভোটার আছে। তাদেরকে কনভিন্স করতে হলে তো তাদেরকে এগুলো জানতে হবে, তারা কে কোথায় কী করছে না করছে। সেখানে এমনও আছে যে বহু ভোটার প্র্যাকটিক্যালি ওই জায়গায় নেই, কিন্তু ভোটার তালিকায় নাম আছে। তো এটা তো আমাদের কিন্তু রব ভাই, আপনি কি ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নাম্বার নিতে পারেন কিনা? তো কাজেই এগুলো আমার মনে হয় আপত্তিকর। ইলেকশন কমিশনের দৃষ্টিতে আপত্তিকর কোনো ভূমিকা যদি থাকে, সেবার আমরা আমাদের ভোটারদের এসব তথ্য যাতে অপব্যবহার না হয় সেটি প্রতিরোধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এখানে যদি যেমন এখানে যে মিরপুরে যে ঘটনাটা ঘটলো, মিরপুরে যে ঘটনাটা আমাদের জনশক্তি, মহিলা জনশক্তি সেখানে গিয়ে তারা ক্যাম্পেইন করতে গেছে। এখানে বলে যে ভোটার নাম্বার নিচ্ছে, এই করছে সে করছে, নানান অজুহাত দিয়ে তাদেরকে ইনসাল্ট করা হয়েছে। কাজে এইসব ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য যদি আসে, আমরা এবার আমাদের জনশক্তি আপনার ওখানকার দায়িত্বশীল যিনি, উনি কিন্তু ভিডিওতে ক্ষমাও চেয়েছেন, একটু কথাগুলো ঠিক না না মতো না, বলতে হবে না? যেখানে ক্ষমা চাওয়া দরকার, যেখানে মাইট দেওয়া দরকার, না, আমাদের মানে- জনশক্তির ব্যাপারে ভূমিকা নেওয়া দরকার। আমরা সবই ন্যাশনাল আইডি কার্ড এবং নাম্বার চেয়েছে, এবং পরে যখন স্থানীয় জনতা জড়ো হয়েছে ক্ষমাও চেয়েছে। এটাই কিন্তু সৌন্দর্য। এই ডিবেট আপনারা Okay, অবশ্যই যেটা- করবেন, কিন্তু যে- আজকে এই মুহূর্তে যেহেতু সময় স্বল্পতা আছে, জি 30 সেকেন্ড একটা শব্দ, যে নির্বাচন কমিশনের আচরণবিধির ব্যতিক্রম কিছু হলে, আমাদের জনশক্তি ভুলবশত করলে তো আমরা ক্ষমা চাইতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে, এটা তো করাই লাগবে। এটা তো কোনো কিছু মানে এরকম তো ভুল তো করতেই পারে জনশক্তি, যারা জানে না তাদেরকে জানাতে হবে। আমাদের অনলাইনে এবং হটলাইনে আমরা অনেক কিছু জানাবার চেষ্টা করছি। মানে মামুন ভাই যেটা বলছে, উনি বলে দিচ্ছে, আমরা তো সব কথা বলে ধন্যবাদ। দিই। জি, ধন্যবাদ জনাব আমাদের আব্দুর রব, a lot of ধন্যবাদ আপনাকে। program আছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি। এই পর্যায়ে আমি সবাইকে একেবারেই 2 মিনিট করে সময় দিতে পারবো কনক্লুডিং রিমার্ক দেওয়ার জন্য। আমি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে দিয়ে শুরু করি। অ্যাডভোকেট হুমায়রা, আপনার কাছেই আমি একটু আসতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু অনেক ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের অভিজ্ঞতা কম, বা আপনাদের আসলে আমরা কি বলবো সতর্কতার অভাব আছে, এটা ভোটারদের আস্থা নষ্ট করতে পারে, এমনটা আপনাদের কাছে মনে হয় কিনা? যদি সেটি হয়, আপনারা সেটি সমাধানের কোনো কৌশল নিয়েছেন কিনা? আর কি বলতে চান? 2 মিনিট সময়। এরকম কোনো এক্সাম্পল যদি থাকে আমাকে বললে ভালো হয়, কারণ মানে বড় দলগুলোর ব্যাপারেই অনেক বেশি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বেশি অভিযোগই পাওয়া যাচ্ছে, বরং আমরাই মানুষের কাছে বেশি রিচ করতে পারছি এবং মানুষের ভাষায় কথা বলছি। মানুষ আমাদেরকে নিয়ে কনসার্ন যে আমাদের নিরাপত্তাটা আদৌ কতটুকু এনশিওর্ড হবে। গতকালকে ঢাকা 18-তে আমাদের প্রার্থীর উপর হামলা হয়েছে। তার আগে ঢাকা 18 গতকালকে, এবং তার আগে ঢাকা 8-এর প্রার্থীর উপরে হামলা হয়েছে। ধরেন এইটা আমাদের মাত্র 30 জন প্রার্থী, এই 30 জন প্রার্থীর নিরাপত্তা এই প্রশাসন দিতে পারছে না, এই নির্বাচন কমিশনের কনসার্নস নাই। এটা তো খুবই অ্যালার্মিং না? এবং এইটার জন্য তারা কি করবে, তাদেরকে অভিযোগ জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর আমার কাছে 2টা জিনিস খুব অদ্ভুত লাগে, যে কেউ যখন বলে যে অমুকের 1টা দোষ, 2টা দোষ, 3টা দোষ, আর সেই জায়গায় নিজেদের দোষটা, আমি নতুন হলেও আমরা কিন্তু নিজেদের ভুলগুলো ওন করি, কারণ আমরা বিশ্বাস করি যে ভুল থেকে যখন আপনি শিখবেন তখন আপনি বেটার করবেন, কারণ প্রবলেমগুলো আইডেন্টিফাই করলেই তো সমাধানটা বের হবে। কিন্তু অন্যরা সেটা করছে না। এবং আমি বারবার করে বলছি, আবারও বলছি, যে সবগুলো রাজনৈতিক দলের দায়িত্ব আছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। সবাই সচেতনভাবে, কড়াভাবে নিজ নিজ রাজনৈতিক কর্মীদেরকে ইনস্ট্রাকশন দেয়া। যখন বারবার করে আমারও এটা ভুল যদি বলেন, এটা আমিও বলবো, যে আমি যদি বারবার অন্যদেরকেই বলি এবং একই সাথে নিজের দলের কর্মীদের সাথে স্ট্রিক্ট না হই, তাহলে কিন্তু ওরা ওটাই শিখবে যে আমি একটা অন্যায় করলে আরেকজনের দোষ দিলেই তো
হয়ে যাচ্ছে, আমার তো আর ফার্দার সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা বারবার সমস্যা অ্যাড্রেস করার পরেও কিন্তু দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটা এককভাবে নির্বাচন কমিশন বা প্রশাসন সমাধান করতে পারবে না আসলে। নিঃসন্দেহে অ্যাডভোকেট হুমায়রা, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুর রব, আপনার কাছে আসতে চাই 2 মিনিট সময় আপনার জন্য। সেটি হচ্ছে যে একটি বিষয়ে সামিনা লুৎফা বলছিলেন যে নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রবণতা পড়ে, আপনাদের দল থেকে আপনারা এটি প্রতিহতের কোনো আলাদা উদ্যোগ নিয়েছেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে অন্য দল কি কোনো তার বাইরে বেরিয়ে এসে ভোট এবং ভোটারদের নিরাপত্তা এবং আপনাদের প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে আপনারা আর কি করতে চান? আসলে নিরাপত্তাটার মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহর। আমাদের মানবিক চিন্তায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে যতগুলো পাওয়ার দেওয়া হয়েছে সে পাওয়ারকে প্রপার তারা এক্সারসাইজ করতে হবে। জামাতের পক্ষ থেকে আমরা তো মানবিক দৃষ্টিকোণ থেকে প্রার্থীদের সাথে যারা থাকার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে যে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মানবিক দৃষ্টিকোণ থেকে, পারিপার্শ্বিক দৃষ্টিকোণ থেকে সেগুলো আমরা নিয়েছি। কিন্তু কোনো রকমের অবৈধ কোনো পদক্ষেপ আমাদের কোনো জনশক্তি যেন নিতে না পারে, এমন অবৈধ কোনো কিছু তাদের ধারণ করারও এখতিয়ার আমরা তাদেরকে দেইনি। আমরা এখনও আশা করছি যে প্রশাসন, নির্বাচন কমিশন এবারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা প্রশাসনের এবং নির্বাচন কমিশন উপরে আশা করছি। আমরা এর জন্য শুধু নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করে আসছি। হয়তো আপনাদের মিডিয়াতেও দেখেছেন, বা সিসিটিভি ক্যামেরার ব্যাপারটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, কিন্তু নির্বাচন কমিশন মনে হয় যেন এটা এখনও পুরোপুরি আমলে নিতে পারছে না। আমি বুঝি না যে এত বছর পরে একটা নির্বাচন হবে, ভোটারদের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট রক্ষণের নিরাপত্তা, সংরক্ষণের নিরাপত্তার জন্যে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসেল নিয়ে যারা যাবার চিন্তা করছে তারা তো ওই জায়গাতেই প্রথম আক্রমণ করবে, ভোটারদেরকে আক্রমণ করবে, ভোটের বাক্সে আক্রমণ করবে, ব্যালটে আক্রমণ করবে। এগুলোর জন্য সিসিটিভি ক্যামেরা অত্যন্ত প্রয়োজন। আজকের আপনাদের এই ডায়লগ থেকে, এই সংলাপ থেকে আমি আপনার মাধ্যমে এটাও আবেদন আবার করতে চাচ্ছি, প্রত্যেকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সিসিটিভির ক্যামেরা মেনটেন করতে হবে। আমাদের জনশক্তি আল্লাহর রহমতে অবৈধ কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। কিন্তু ভোট কেন্দ্রে সংরক্ষণের জন্য আমাদের যে মেন পাওয়ারের অ্যাসেম্বল করা দরকার, যেভাবে যতটুকু পাহারাদারি করা দরকার, বাইরে থেকে বিধি মোতাবেক বাইরে থেকে আমাদের জনশক্তি সে পদক্ষেপ নেয়। নিঃসন্দেহে ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। ডক্টর মামুন, আপনার কাছে আসতে চাই। বিএনপির প্রার্থীদের কথাই যদি বলি, একই প্রশ্ন, আপনারা দিন শেষে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কোনো আলাদা উদ্যোগ নেবেন কিনা? বিশেষ করে আপনাদের কর্মীদেরকে আপনারা নতুন আর কোনো মেসেজ, বা নেতাদেরকে বা প্রার্থীদেরকে আর কোনো মেসেজ দেবেন কিনা? না, আমাদের প্রত্যেকটা ভোটাররা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তার যাকে ইচ্ছে সে ভোট দিতে পারে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি এই জন্য করা হয়েছে এবং সেই ওয়ার্ড কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা এটা নিশ্চিত করবেন বলে আমরা আশা করি। যেটা অ্যাডভোকেট হুমায়রা বললো যে আমরা ভুল থেকে শিখছি না, আমরা ভুল থেকে শিখছি জন্য আমার ধারণা আমি যতগুলো পদ্ধতি, প্রক্রিয়া এবং উইলিংনেস এখানে এক্সপ্রেস করেছে, অন্য কোনো দল সেটি করতে পারেনি। অন্য দলের প্রার্থী বা এবং সেটাই বলছি যে আমরা সেটাও নিশ্চিত করছি। দ্বিতীয় হচ্ছে যে আপনি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলো আমরা বললাম, ব্যক্তিগত আক্রমণ বিএনপি এখন পর্যন্ত কাউকে করেনি, কিন্তু একটি দলের সর্বোচ্চ পর্যায় থেকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, যেটি আসলে নিচের দিকে চলে যাবে, উত্তেজনা ছড়ায়। ধর্মের ব্যবহারের ক্ষেত্রে অনুরোধ করেছে আমরা নির্বাচন কমিশনকে, এখানে রব ভাই আছেন, একই অনুরোধ থাকবে যে এই ধর্মের ব্যবহারটাকে দূরে রাখা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে। এরপর নারীদের প্রতি যে নারীদের যে আরেকটা জিনিস বলে গেছে, সেটা হচ্ছে যে এরকম স্পেসিফিক ঘটনা থাকলে কিন্তু আমরা অনেকগুলো এখন পাবলিকলি বলছি, ফোন দিয়েছি, ওয়েবসাইট দিয়েছি, কথা বলার কথা বলছি। একই সাথে আপনি ছাত্র দলের একটা কথা বলেন, সেটিকেও নোট নিচ্ছি, আমাদেরকে জানান, এবং তারপরে না আপনি বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা। সারা বাংলাদেশের সব মিডিয়া এসছে, অবশ্যই সেটা তো আমরা অবশ্যই, এবং তাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে। অতি উৎসাহী কিছু ঘটনা আমরা বলছি না যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা অতীতে হয়নি, সেটা আমরা অনেক কিন্তু কমিয়ে এনেছি। সেই জায়গাগুলোতে যত অ্যাপ্রিসিয়েশন বাড়বে, কাজ করার বড় দল হিসেবে আগ্রহটা তৈরি হবে। আমি শেষ করি, সময় কম, সেটি হচ্ছে যে নারীদের প্রতি যে আক্রমণ, যে ব্যবহার, মার্কেটে, লঞ্চে, ঘাটে, ছায়ানটে, এই জিনিসগুলো কিন্তু নির্বাচন কমিশনের দেখতে হবে যে সেই গোষ্ঠীটি এখনও সক্রিয় কিনা, এবং তারাই কিন্তু নারী ভোটারদের নিয়ে আসা এবং সংখ্যালঘুদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করবে। সেই মজলুম জনতা কারা বা তার দায়িত্ব, ঘটনাটা কী ঘটবে এটা দেখতে হবে নির্বাচন কমিশনকে। উস্কানির কথা আমি বলেছি। আমি সবশেষে যেটা বলতে চাই যে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা যেমন 31 দফার প্রথম দফাটায় রেখেছি একটা ইনক্লুসিভ নেশন গড়ার, ইনক্লুসিভ
পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার, সেটার জন্য বিএনপি বদ্ধপরিকর। সেজন্য আমরা 31 দফা দিয়েছি, আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের কথা বলছি, আমরা এমপ্লয়মেন্টের কথা বলছি, এবং আমরা আশা করি যে আমরা বলছি যে সবার আগে যে বাংলাদেশ, সেটি যদি প্রত্যেকটি দল ধারণ করে এবং সেই জন্য যদি কাজ করে, যে আমার ধারণা এই ধরনের কোনো আশঙ্কা আর ভোট কেন্দ্রে যাওয়া থাকবে না। আশা করবো যে এই ম্যানিফেস্টোর উপরে সিদ্ধান্ত 12 তারিখে মানুষ সবার আগে বাংলাদেশকে জয়যুক্ত ধন্যবাদ করবে। ডক্টর মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা শুনলাম, এবার একটু বিশ্লেষকদের কাছে যেতে চাই। সুজন, আপনার কাছে আসি। আমি ইলেকশনের আগে নিরাপত্তা নিয়ে আলোচনা করছি, ইলেকশনের সময় নিরাপত্তা আছে, ইলেকশনের পরে নিরাপত্তা আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে আরও কতটা শক্তিশালী করা যায়, কি পরামর্শ দেবেন? আমি একটু বলি যে এই বিশ্বাসটা যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে আছেন তাদেরকে বিশেষ করে বলতে চাই, বিশ্লেষকদের তো বলতেই চাই, সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা আসলে যখন মাঠে থাকে নির্বাচনে, তখন কিন্তু তারা যেটি দেখে সেটিই কিন্তু তারা বলে। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই যে তারা আসলে কোনো বিশেষ দল বা কোনো কিছু তাদের মাথায় নিয়ে যায় না। তারা আসলে ফিল্ডে যেটি দেখে, মাঠ পর্যায়ে যেটি দেখে, সেটাই তারা বর্ণনা করে তাদের মতো করে। কিন্তু আমরা অতীতে কিন্তু বারংবার যেটি দেখেছি এবং এখনও দেখতে পাই, আমাদের কোনো নিউজ ফেসবুকে গেলেও আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে, যে সেখানে কিন্তু আমরা আক্রমণের শিকার হই, বটবাহিনীর শিকার হই। আগে তো হতামই, যে কথা আমাদের অনেকগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গণমাধ্যম কর্মীদের সাথে। একটু দায়িত্বশীল আচরণ করা, যে গণমাধ্যম কর্মী আসলে যেটি দেখছে ওই কেন্দ্রে সেটিই বলছে সে, কিন্তু সে ওই মুহূর্তে আক্রমণের শিকার হয়ে যাচ্ছে। যেই দলের সেটি পছন্দ হলো না, যে মানে যে গণমাধ্যম কর্মীর যে বক্তব্যটি সেই দলের পক্ষে গেল না, তখন কিন্তু আমি একটা আক্রমণের শিকার হচ্ছি, এবং সেই নিরাপত্তাটা কিন্তু নিশ্চিত করতে হবে। তখনই কিন্তু গণমাধ্যম কর্মীরা একেবারেই স্বাধীন ভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, তাদের কথা বলতে পারবে। এবং আমি চাই সিসি ক্যামেরার মতো প্রতিটা ভোট কেন্দ্রে যতটুকু আমার সীমার মধ্যে আছে, নির্বাচন আচরণবিধির মধ্যে আছে, অতটুকু জায়গার মধ্যে আমি যেতেই চাই, আমি দেখতেই চাই। এ কারণেই কিন্তু 2024-এ আমরা সরাসরি লাইভে সম্প্রচার আমি দেখিয়েছিলাম যে একটা 15 বছরের শিশু, সে ভোট আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমাদের লাইভে গিয়েছিল, যমুনা টিভি বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই বিষয়গুলো এবারও যদি হয় আমরা কিন্তু দেখাবো। হ্যাঁ, সেই জায়গায় যেন আমরা কোনো ধরনের আক্রমণের শিকার না হই, এটা আমি এখানে বলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, যে এটা আমি বলবো মানে অন রেকর্ড রাখার জন্য, এটা আমি এখানে বলে যেতে চাই। এবং আমি আমার সব গণমাধ্যম কর্মীদের দায়িত্ব নিয়ে বলতে চাই, তারা কিন্তু কোনো কিছু আমাদের কিচ্ছু যায় আসে না, যেটা দেখাবে মাঠে সেটাই আমাদের দেখানোর দায়িত্ব। আমরা কারো প্রতিনিধিত্ব করতে ওখানে যাই না। আমরা ওই যে বলছিলেন যে সবার আগে বাংলাদেশ, আমরা আসলে বাংলাদেশের সাধারণ মানুষকে খবরটা দিতে চাই। আপনারাও আমাদের সাথে সেই আচরণটা করবেন, আমরা সেটা চাই। আর অবশ্যই প্রশাসন এবং নির্বাচন কমিশন যেন ব্রিফ থাকে, যেন প্রতিটা ভোট কেন্দ্র, যে হ্যাঁ একজন গণমাধ্যম কর্মী এই পর্যন্ত। আমরাও চাই না কোনো ধরনের, আমাদের সাথে আসলে এক ধরনের তর্কযুদ্ধ হয়, নানা ধরনের ইনসিডেন্ট হয়, এই বিষয়গুলোর জন্য হয়। আমরা আপনাদেরই মানুষ, আমরা তো আপনাদেরই কথা বলবো। সূচনা, ধন্যবাদ আপনাকে অনেক। ডক্টর সামিনা, আপনার কাছে আসতে চাই। সবার কথা শুনলেন। আমি এমন একটা সময়, আমরা এবার নির্বাচন যখন পরিচালনা করছি, আন্তর্জাতিক মহল থেকে অনেক পর্যবেক্ষকরা আসবেন, স্বনামধন্য পর্যবেক্ষকরা আসবেন, হাই কমিশনগুলো বা বিভিন্ন জাতিগোষ্ঠীর তরফ থেকে পর্যবেক্ষক পাঠানোর কথা বলা হচ্ছে। এবারের ইলেকশনে যদি আমরা ভালো বার্তা দিতে না পারি, কি হবে আমাদের? 2 মিনিট সময়। ভালো বার্তা না দিতে পারলে, শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন যদি না করতে পারি, অনেক টার্ন আউট ভোটার যদি না হয়, তাহলে অবশ্যই খারাপ বার্তা যাবে। তারপরেও আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলের যে নির্বাচন কমিটির যে 3 জন এখানে উপস্থিত আছেন, তাদেরকে সামনে রেখে আমি বলতে চাই যে আমরা চাই একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে নারী, পুরুষ, প্রান্তিক জনগোষ্ঠী পরিচয়ের মানুষ, আদিবাসী মানুষ, পাহাড়ি মানুষ, সংখ্যালঘু মানুষ সবাই নির্বিঘ্নে শান্তিতে ভোট দিতে পারবে। সেরকম একটা নির্বাচন আপনারা আমাদেরকে দিবেন একজন নাগরিক হিসেবে, এটা আমরা চাই। আমরা চাই না যে আপনারা কেউ বলবেন যে আপনাকে ভোট না দিলে ইমান থাকবে না, কেউ বলবেন আপনাকে ভোট না দিলে টিসিবির কার্ড থাকবে না, কেউ বলবেন আপনাকে ভোট না দিলে অন্য কিছু হবে। এই জাতীয় জিনিস আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে আপনারা আপনাদের যা কিছু দায়িত্বশীল একটা রাজনৈতিক দলের কাছে আমরা আশা করি। কারণ আমরা জুলাই অভ্যুত্থান না হলে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কোনো কারণই ছিল না। এবং জুলাই অভ্যুত্থানে আমরা যা চেয়েছিলাম, যার চেয়ে আমরা আসলে অভ্যুত্থানে সামিল হয়েছিলাম, সেই চাওয়াটা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, যেগুলোকে আপনারা স্লোগান সর্বস্ব বুলিতে পরিণত করেছেন। সেই জায়গা থেকে আমরা দেখতে চাই যে আপনারা সত্যিকার অর্থেই দায়িত্ব নিয়ে নেতৃত্বের জায়গাতে আমাদেরকে অন্তত আর
এরকম জায়গায় নেবেন না যেখানে আমরা আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হই, আবার আপনারা সেটা অস্বীকার করেন, যেটা আমার দলের লোক করেনি। এবং আমি দেখতে চাই যে সংবাদ মাধ্যমগুলোকে, যেটা আমি সূচনাকে একটু অ্যাড করতে চাই, যে সংবাদ মাধ্যম মানে কিন্তু শুধু এই আপনাদের টেলিভিশন এবং পত্রিকা না। এখন বাংলাদেশে হাজার হাজার মোবাইল জার্নালিস্ট আছেন এবং তাদের কোনো ধরনের ট্রেনিং নাই, তাদের কোনো ধরনের এই যে জনগণের কথাটা, সত্যিকারের কথাটা, অবজেক্টিভ জিনিসটা তুলে ধরার কোনো ম্যান্ডেট নাই। এই মানুষগুলোকে কি করে আপনারা নির্দেশনা দিবেন, কি করে আপনারা এদেরকে নির্দেশ মানাবেন, এই জায়গাটা একটা বিরাট চ্যালেঞ্জ, সেটা সরকার কাজ করবে বলে আমি আশা করি। এবং যেই রাজনৈতিক দলের বট বাহিনী আছে তারা তাদের বট বাহিনীকে আজকে থেকে বন্ধ করবেন, যাতে করে কোনোভাবে কোনো অনলাইনে কোথাও নারী হোক, ভিন্ন মত প্রকাশের কারণে হোক, কেউ যেন অনলাইন সাইবার বুলিংয়ের শিকার না হয়। আমি আপনাদের কাছে এই অঙ্গীকার চাই, এই প্রতিশ্রুতি চাই। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেই পরিমাণ অনলাইন বুলিংয়ের শিকার হই, সেই বুলিং যদি বন্ধ হয় তাহলেও তো আমার মনে হবে যে আমি গিয়ে ভোটটা দিয়ে আসি। না হলে তো আমারও মনে হবে আমি যে ভোট দিতে যাব, রাস্তার পথে যদি কিছু করে আমি কি করব। এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর সেনাবাহিনী প্রসঙ্গে, আইন শৃঙ্খলা প্রসঙ্গে শেষ কথাটা বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, যারা বহুদিন ধরে মাঠে আছেন, এটা আমাদের জন্য একটা দ্বিতীয় লেভেলের নিরাপত্তার সংকট। কারণ তারা এতদিন ধরে মাঠে থাকার কারণে তাদের যে আলাদা গুরুত্ব, নির্বাচনকালীন তাদের যে গুরুত্ব, তাদের যে নিরাপত্তা রক্ষায় তাদেরকে আমরা নির্বাচনের সময় দেখি, সেটার সাথে কিন্তু এক ধরনের কি বলবো, একটা সংকট তৈরি হয়েছে। কারণ আমরা তাদেরকে প্রতিদিন দেখছি, তার ফলে আলাদা করে তাদেরকে গুরুত্ব দেয়া, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকাটাকে গুরুত্ব দেওয়ার জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু একটু দূরে আছে। সেই জায়গায় আমি মনে করি যে পরিষ্কার নির্দেশনা থাকা উচিত সরকারের পক্ষ থেকে, যে এরা 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 এইভাবে দায়িত্ব পালন করবে। আরেকটা জিনিস যোগ করে দেই, পুলিশের ইউনিফর্ম চেঞ্জ হয়েছে, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস এ লট অফ কনফিউশন। কারণ কেউ বাদামি রঙের, কেউ নীল রঙের, এই কোনটা আসলে পুলিশ, কোনটা পুলিশ না, কোনটা সিকিউরিটি, ইটস গেটিং রিয়েলি ডিফিকাল্ট। সুতরাং ওই জায়গাতে একটা পরিষ্কার নির্দেশনা সবার জন্য থাকতে হবে। ডক্টর সামিন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল আলিম, আপনার কাছেই শেষে আসতে চাই। আপনি সবার কথা শুনলেন, আপনার কাছে এই নির্বাচনকে কেমন মনে হচ্ছে? আমরা আসলে খুব নাগরিক আস্থার চেয়ে নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিনা দিন শেষে এই নির্বাচনে? আমি পত্রপত্রিকায় যেরকম মেসেজ দেখতে পাচ্ছি, আমার কাছে এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির টার্গেট হচ্ছে কিভাবে জিততে হবে। এই জায়গাটাতে বেশিরভাগ পলিটিক্যালটাই ফোকাস করছে। তাদের ফোকাসটা উচিত হচ্ছে ভোটার। আমি আগে বলেছি, ইলেকশন বিলংস টু দ্য পিপল, ভোটার, তাদের নিরাপত্তা। কারণ যদি আপনি তাদের নিরাপত্তা দেন, তারা কিন্তু এমনিই কেন্দ্রে আসবে, ভোট চাইতে হবে না। সো ওইখানে ফোকাসটা হওয়া উচিত, এবং এটা নিয়ে কিন্তু ওইরকম কোনো নিউজ নাই। কারণটা হচ্ছে যে যখন আমি সবসময় একটা জিনিস বলি যে ইলেকশনের সঙ্গে কয়েকটা সমার্থক শব্দ আছে, তার একটা হচ্ছে ট্রাস্ট, আস্থা। যদি ইলেকশন থেকে আস্থা সরে যায়, তখন কিন্তু মাঠের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, তখন সেই ইলেকশন নিয়ে প্রশ্ন ওঠে। সো এই আস্থা ধরে রাখার জন্য এই কাজগুলো করা খুব জরুরি। এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে সম্ভব। আমরা আশঙ্কার কথা সবার কাছ থেকে শুনলাম, সেনাবাহিনীর কথা শুনলাম, সেনাবাহিনী আছে অনেক বছর পরে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবার মাঠে থাকছে, সিসিটিভি কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নাই। তারপরে বাইরে পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে, প্রত্যেক কেন্দ্রে একটা করে পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে, সে ঘুরে ঘুরে দেখবে। হ্যাঁ, একই সঙ্গে এবছর 47,000 দেশীয় পর্যবেক্ষক আবেদন করেছে। এই সংখ্যাটা কিন্তু আমরা যদি আগের অনেক ইলেকশনের সাথে তুলনা করি অনেক কম। আবার 500-র মতো বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক আবেদন করেছে ইলেকশন দেখার জন্য। এরা গার্ড হিসেবে কাজ করবে, কোনো সন্দেহ নাই। তারপরে আশঙ্কা থাকছে। এখন প্রশ্ন হচ্ছে এই আশঙ্কাটাকে কীভাবে আমরা দূর করবো, সেটা বড় প্রশ্ন। এবং এই দায়িত্বটা আমি আবার বলবো, ইলেকশন কমিশনের একার পক্ষে এটা সম্ভব না। এটা সারা দুনিয়াতেও ইলেকশন কমিশন একা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না। এবং তাদের মূল স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি, তাদেরকে রোল প্লে করতে হয়, তাদের এগিয়ে আসতে হয়। এবং এটা কীভাবে সম্ভব, এটা তারা কীভাবে এগিয়ে আসবে? এগিয়ে আসার কয়েকটা রাস্তা আছে। প্রথম পথটা হচ্ছে, আমরা তো শুনলাম তাদের প্রত্যেকের কিছু অ্যাক্টিভিটিস আছে, এটাকে আরেকটু সুন্দর করে একটা ডিফাইন করে প্রত্যেক পার্টি যদি একটা করে ভোটারদের জন্য নিরাপত্তা পরিকল্পনা, এইভাবে কিছু একটা ডকুমেন্ট তৈরি করে ভোটারদেরকে জানিয়ে দেয় যে আমরা বিএনপি, জামাত, এনসিপি বা অন্য যারা আছে, আমরা ভোটারদের এইভাবে নিরাপত্তা দেবো, আপনারা কেন্দ্রে আসেন। প্রথম মেসেজ। 2 হচ্ছে, যারা যতটুকু করেছে, এই যে বিএনপির কল সেন্টার আছে, জামাতের আরও অ্যাক্টিভিটি আছে, এইটা জনগণকে জানানো। যেমন আপনি প্রশ্ন করলেন কল সেন্টারে কতটা কল আসছে বা কতটুকু তারা ওই ব্যবস্থা গ্রহণ করেছে, এটা জনগণকে জানিয়ে দেখি যে আমাদের কাছে এইভাবে আসছে, ঠিক একইভাবে জামাত, এনসিপি কাজটা করতে পারে। 3 হচ্ছে, এই যে আমি আগের বার বলেছিলাম যে অসহিংস থাকা,
আমি এই আলোচনার মাধ্যমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল থেকে একটা আহ্বান করব যে প্রত্যেক পলিটিক্যাল পার্টির যারা টপ লিডার, যারা আমির বা চেয়ারম্যান যাই থাকুক না কেন বা আহ্বায়ক, তারা একটা প্ল্যাটফর্মে আসুক। যদি এটা তারেক সাহেব উদ্যোগ নেয়, আমি যদি মনে করি তারেক সাহেব উনি যদি উদ্যোগ নেয়, উনি যদি সবাইকে বলে টেলিফোন করে যে আসেন আমরা একটা জায়গায় চা খাবো, এবং এখান থেকে যদি ঘোষণা দেয় যে আমরা অসহিংস থাকবো, প্রয়োজন মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই কাজটা সহায়তা করতে পারে, নিঃসন্দেহে করতে পারে। লাস্ট কথাটা হচ্ছে আমি চাচ্ছি যে আগামী নির্বাচন জিতে আসুক, কোনো দল না, নির্বাচন জিতে আসুক, এটা আমাদের আকাঙ্ক্ষা। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আলিম। আমরা সবার বক্তব্য শুনলাম, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সময়ের ব্যাপারে স্পেসিফিক থাকার চেষ্টা করেছেন, তারপরও আপনারা অনেক ইনফরমেটিভ আলোচনা করেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই পর্যায়ে আমি ভোট অফ থ্যাঙ্কসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইউএন ইলেকট্রাল সাপোর্ট প্রোগ্রামের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার আন্দ্রেস কাস্তেলোকে। আন্দ্রেস, ইফ উই ক্যান হ্যাভ ইউর ক্লোজিং রিমার্ক অ্যান্ড দ্য ভোট অফ থ্যাঙ্কস ফর দ্য অডিয়েন্স। Thank you very much. In a world like where we are seeing lack of tolerance, lack of dialogue around the world, not only here, around the world, we open the newspapers and we see what's happening in the United Nations, what happened in Europe, what's happening in the Middle East, what happened in Africa. Having a dialogue similar to the one that we have it is very important. It's very important, only taking into account that we are 2 weeks before the election, so it's very important to have all together sit and discuss. On behalf of the Ballot Project, on behalf of the United Nations, it's my honor and privilege to deliver the vote of thanks and conclusion to this very important dialogue. I want to take a specific appreciation to Democracy International for organizing this dialogue and for inviting us, United Nations, to participate in this, but also especially to all you participants coming from academia, coming from political parties, and very, very special for Jamuna TV and Arov today, because based into this, we can promote awareness and responsible journalism for the upcoming elections. First of all, we want to continue supporting this kind of activities. We want to continue promoting these kind of things, and we encourage all of you, not only in the TV, but in the radio and in our own houses, in our own neighborhoods, try to promote dialogue among all of us, because that is the solution. If we are willing all to have the best elections in the history of Bangladesh, we all need to contribute from our house, from our working place, from our neighborhood. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ আন্দ্রেস। আমরাও তেমন প্রত্যাশাই করতে চাই যে ভোট যেটি নিয়ে আমরা এত আয়োজন করছি, যে নির্বাচন আগামীতে হবে, সেই ভোটটি যেন দিন শেষে উৎসবের হয়, সেটা যেন ভয়ের না হয়, নাগরিক যেন তার ভোটের অধিকারটি অনুভব করতে পারেন। একই সাথে যারাই ভোটের সাথে সংশ্লিষ্ট, ভোটার, প্রার্থী থেকে শুরু করে যারা এখানে গণমাধ্যম কর্মী, আমরা যারা কাজ করব, সবাই যাতে নিরাপদে নির্বিঘ্নে আমরা ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা দেখতে পারি, এবং একই সাথে এইটি যত বাংলাদেশের এই নির্বাচন যেন বাংলাদেশের নিরাপত্তা এবং অধিকারের এবং মর্যাদার এক ধরনের প্রতীক হয়ে ওঠে। এতক্ষণ ধরে আপনারা আয়োজন দেখেছেন যমুনা টেলিভিশন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে নাগরিক সংলাপ এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভ বিদায়।